যে পুরুষটা কোনোদিন আমায় সহ্য করতে পারতো না, আজ তারই বউ হয়ে বসে আছি এই সুসজ্জিত বিছানায়। বিষয়টা বাতে মলিন হাসলো স্রোত। নিজের ভাগ্যের প্রতি তার একরাশ অভিমান। তার ভাগ্য এত মন্দ কেন? কেন সে সৌভাগ্যের অধিকারী হতে পারলো না? এখন আর এসব ভেবে কি লাভ? তবে বই একটাই, লোকটার সাথে কি সে সারা জীবন আদৌ সংসার করতে পারবে? এসব ভাবনার মাঝে কট করে দরজা লাগানোর আওয়াজ ভেসে আসলো। স্রোত ঘোমটার আড়াল হতে দেখলো লোকটা তার দিকেই এগিয়ে আসছে। সম্পর্কের লোকটা তার ফুফাতো ভাই তাসজিদ শাহরিয়ার অন্যয়, বর্তমানে স্বামীও বটে। ছোটবেলা থেকে সে দেখে আসছে অন্যই ভাই তাকে তেমন একটা পছন্দ করতো না। অন্য সব ভাই বোনদের প্রতি যে স্নেহ ছিল তার প্রতি সে স্নেহের ছিটেফোঁটাও ছিল না। তার সামনে আসলে কেমন গম্ভীর হয়ে থাকতো। এমন একটা লোকের সাথেই তার বিয়ে হতে হলো। ওঠ! উম, গরুগম্ভীর আওয়াজে স্রোত হালকা কেঁপে উঠল। তাকে উঠতে বলছে কেন? লোকটা কি এখন ঘর থেকে বের করে দিবে? উঠতে বলেছি তোকে। অনয় দমকের সুরে বলল। স্রোত বয়ে বয়ে কেঁপে দাঁড়ালো। স্রোত উঠে দাঁড়াতেই অনয় হাত কপ করে ধরে দরজার দিকে যেতে লাগলো। দরজার ছিটকিনি খুলে রাগান্বিত কণ্ঠে বলল, গেট আউট! স্রোত হতবাক, হতভম্ব। তার ভাবনাই যে সত্যি হয়ে যাবে সে ভাবতেই পারেনি। সে এখন কি করবে? তোকে আজ প্রত্যেকটা কথা দুবার কেন বলতে হচ্ছে স্রোত? স্রোত মেঝেতে দৃষ্টি রেখে বলল, আমি কোথাও যাব না অনয় ভাই। হোয়াট? হ্যাঁ, আমি বুঝতে পারছি আপনি আমায় বউ হিসেবে মানতে পারছেন না, কিন্তু আজ অন্য কোথাও থাকলে সবাই সন্দেহের দৃষ্টিতে দেখবে। কারণ কেউ তো আর আসল খবর জানে না। আমি এত কিছু শুনতে চাই না, তুই আমার রুম হতে বেরিয়ে যা। বললাম তো যাব না, আমি এখানে এই রুমেই থাকবো। বলে স্রোত বিছানায় গিয়ে বসলো। বউ হিসেবে যখন মানতেই পারবে না তাহলে বিয়ে কেন করেছে? উনি যদি একটাবার বলতো যে এই বিয়ে তিনি করবেন না তাহলেই তো হতো। এদিকে স্রোত কত কাকুতি মিনতি করেছিল এই বিয়ে না করতে, কিন্তু কেউ শুনলো না। অনয় ভাই ফুফাতো ফুফুর একমাত্র ছেলে, একমাত্র ছেলের কথা নিশ্চয়ই তিনি ফেলতেন না। এই বিয়ে করে এখন নাটক হচ্ছে। তোর সাহস দেখে আমি হতবাক হয়ে যাচ্ছি। শুনুন অনন ভাই, খবরদার আমাকে তুই ভাই বলে ডাকবি না। তুই আমায় ভাই ডাকার যোগ্য নস। কেন? আমার অপরাধটা কি? আমি কি এমন করেছি যে আপনি আমায় দেখতে পারেন না? অন্য কিছুক্ষণ শ্রুতির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর বিছানায় হতে বালিশ হাতে নিয়ে বলল, তুই মারাত্মক অপরাধ করেছিস যার কোনো ক্ষমা নেই। অনয় সুপাই বালিশ রেখে বলল, খবরদার আমার কাছে বউয়ের অধিকার চাইতে আসবি না। আমার দ্বারে কাছেও আসার চেষ্টা করবি না। তোর সাথে এক বিছানায় থাকা তো সম্ভবই নয়। তুই তো আবার নতুন বউ, তাই তোকে একটু সম্মানের খাতিরে বিছানায় থাকতে দিলাম। কথাটা সূত্রে আত্মসম্মানে আঘাত হানলো। রাগে তার শরীর চিরবির করছে। ওহ, টেকা পড়েছে এই বিছানায় থাকতে। কি বিছানাটা! পারলে সে সব আবর্জনা এসে জমা করতো এই বিছানায়। অনয় বালিশ ঠিক করে সোফায় শুতে যাবে তখনই দৃষ্টি পড়ল স্রোতের উপর, যে কিনা বালিশ হাতে তার পিছনে দাঁড়িয়ে আছে। অনয় ভ্রু কুঁচকে বলল, এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? দেখুন অনয় ভাই, এটা বিয়ে, কোনো ছেলে খেলা নয়। আপনার যখন আমায় এতই অপছন্দ তাহলে বিয়ে কেন করলেন বলুন? আপনি একবার যদি ফুফুকে বলতেন এই বিয়ে আপনি করবেন না, তাহলে ফুফু জীবনেও এই বিয়ের জন্য আমায় এত জোর করতেন না। আপনি মেয়েদের কষ্ট কিভাবে বুঝবেন? আপনি তো ছেলে। আর যদি আপনি আমায় ডিভোর্সও দিয়ে দেন তাতেও আপনার কোনো সমস্যা হবে না। সমস্যা হবে আমার। সমাজে সবাই আমাকে একজন ডিভোর্সি মেয়ে হিসেবে আখ্যায়িত করবে। তখন এই তকমা গায়ে লাগিয়েই আমায় ঘুরতে হবে। অনয় দাঁত কটমট করে বলল, এখানে ডিভোর্সের কথা আসছে কোথা থেকে? আমাদের সম্পর্কের যা অবস্থা তাতে আমি আমার ভবিষ্যৎ স্পষ্টই দেখতে পাচ্ছি। তোর সাথে কোনো প্রকার ফালতু আলাপ করে আমি টাইম ওয়েস্ট করতে চাই না। সর এখান থেকে। আপনি বিছানায় গিয়ে ঘুমান, আমি সোফায় শুবো। তোকে আমি সোফায় শুতে বলেছি? না বললেও আমি এখানেই ঘুমাবো, কারণ এই রুম আপনার, এই বিছানাও আপনার। আপনি কেন আপনার বিছানা ছেড়ে সোফায় শুবেন? আমার তো এই রুমে থাকার কোনো অধিকার নেই, তবুও থাকছি আজ রাতটার জন্য। তাই আমি সোফায় ঘুমাবো। অনয় শান্ত সুখে স্রোতের দিকে তাকিয়ে বলল, বেশ, তোর যখন কোনো অধিকার নেই তাহলে থাক এখানে। অনয় বিছানায় গিয়ে শুয়ে পড়ল। স্রোত অনয়ের দিকে একবার দৃষ্টিপাত করে সোফায় শুয়ে পড়ে তার বাঁধ ভাঙা কান্না পাচ্ছে। এই বিয়ে নিয়ে তার কত স্বপ্ন ছিল, কত আশা ছিল। এভাবে তার সব স্বপ্ন আশা ভেঙে যাবে, সে কি কখনো কল্পনা করেছে? এই জন্যই কোনো কিছু নিয়ে বেশি আশা করতে নেই, বেশি আশায় গুড়ে বালি। মাঝরাত। স্রোতের হঠাৎ ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতে সে চারিদিকে অবলোকন করে নিজেকে বিছানায় আবিষ্কার করে।
এ কি, সে না সুপায় ঘুমিয়েছিল? সে তড়িঘড়ি করে উঠে বসতেই তার চক্ষু কোড়ক গাছ। সুপায় অনয় ঘুমিয়ে আছে আর সে বিছানায়। তার গায়ে আবার পাতলা কম্বল। একটু ঠান্ডা ঠান্ডা লাগছে বটে, কিন্তু সে যখন সুপায় ঘুমিয়েছিল তখন তো এই কম্বলও ছিল না। তার মানে অনয় বাই কি? সে আর ভাবতে পারল না, তার মাথা ঘুরছে। এই লোক বহুরূপী, জুতা মেরে এখন গুরুদান করা হচ্ছে। তার খুব ঘুম পাচ্ছিল, তাই আর কিছু না ভেবে ফের ঘুমের দেশে তলিয়ে গেল। সকালবেলা সুতের যখন ঘুম ভাঙলো তখন অনয় ছিল না। সে খোঁজার চেষ্টাও করলো না, যেখানে মন চায় থাকুক। তার কি? সে উঠে ফ্রেশ হয়ে নিল। তখনই তার ফোন বাজতে থাকে। ফোন হাতে নিয়ে দেখে অর্কের কল। স্রোত ফোন রিসিভ করে বলল, কেন কল করেছিস তুই? তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। ওপাশ হতে ভেসে আসলো মলিন কণ্ঠস্বর। রাগ করিস না স্রোত, আসলে আমি একটা বড় ঝামেলায় আটকে গেছিলাম, তাই তোর বিয়েতে আসতে পারিনি। রাগ তোর ঝামেলা, এই জন্য তুই আমার বিয়েতে আসবি না? সরি রে, আসলে আমার মন মস্তিষ্ক জুড়ে ছিল, সে তো আর নেই। আমায় ছেড়ে চলে গেছে। এই ভাঙা মন নিয়ে কি করে আসি বলতো? তুই যে একটা মেয়েকে ভালোবাসতি, ওই মেয়েটা তোকে ছেড়ে চলে গেছে। হ্যাঁ, আসলে মেয়েটার কোনো দোষ নেই, সবই কপাল। তাই বলে তোর মতো একটা ছেলেকে ছেড়ে কে কে চলে যায় ভাই? তোর তো কোনো দিক দিয়ে কোনো কিছুর কমতি নেই। আমার যদি কোনো কমতি না থাকে তাহলে তুই চলে গেলি কেন? কি বললি? অর্ক হেসে বলল, মজা করেছি দোস্ত, আসলে মেয়েটাও জানতো না যে আমি ওকে ভালোবাসি। তুই কি তুই কি রে ভাই, একটা মেয়েকে ভালোবাসিস আর সেটা তাকে বলবি না? আগে বলার আগেই যে অন্য কারো হয়ে গেছে। হঠাৎ একটা গম্ভীর কণ্ঠ ভেসে আসলো, কিসের এত ভালোবাসার কথা হচ্ছে? স্রোত ফোনে কান স্রোত ফোন কানে নিয়ে পিছনে ঘুরে দেখলো অনয় ঠিক তার পিছনেই দাঁড়িয়ে আছে, মুখমণ্ডল শক্ত, দৃষ্টি তার দিকে স্থির। স্রোত কিছু বলতে যাবে তার আগেই অনয় উম ফোনটা টান মেরে নিয়ে আসে। অতঃপর কানে ধরতে ওপাশে অর্ক বলে ওঠে, তোর বর এসেছে মনে হয়, আচ্ছা পরে কল দিবনে তোকে, ভালো থাকিস। কল কেটে গেল। অনয় ফোনের দিকে একবার চেয়ে বলল, বাহ, বিয়ে হতে না হতেই পরকীয়া শুরু করে দিয়েছিস। অনের করা এই একটা প্রশ্নের সুর যেন অবাকে অবাক হতেও ভুলে গেল। সে কেবল অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল, মাথায় শুধু ঘুরপাক খাচ্ছে। অনুবাই তাকে এতটা অবিশ্বাস করে, এতটা নিচু ভাবে যে তার চরিত্রের দিকে আঙ্গুল তুলতেও দুবার ভাবলো না। অনয় ফোনটা হাতের মুঠোয় শক্ত করে ধরে বলল, কি হলো, কথা বলছিস না কেন? নাকি মুখের কোনো কথা নেই? অবশ্য চোর যখন হাতে নাতে ধরা পড়ে তখন তার মুখে কোনো কথা থাকে না। কথাটা শুনে তীব্র রাগে স্রোতের গা কাঁপতে লাগলো। সেই সাথে একরাশ ঘৃণায় সে ভর করলো সামনে থাকা মানুষটার প্রতি। সে অদম্য রাগ আর ঘৃণাকে সংবরণ করে স্রোতে বলল, মুখ সামলে কথা বলুন। কেন, গায়ে লাগছে? আমি যার সাথে কথা বলেছিলাম সে আমার ছোটবেলার বন্ধু অর্ক। তার সাথে আমার কোনো প্রকার প্রেমের সম্পর্ক নেই। সে কেবলই আমার বন্ধু। অনয় তীক্ষ্ণ চোখে চেয়ে বলল, মেয়েদের এই ছেলে বন্ধু থাকাটাই সন্দেহের বিষয়। একজন মেয়ে আর ছেলে কখনো বন্ধু হতে পারে না। সুত রাগে ফুঁসতে ফুঁসতে বলল, এমন ভাব করছেন যেন আপনার কোনো মেয়ে ফ্রেন্ড ছিল না। অনয় সুদের খুব কাছে এসে তার চিবুক তুলে ধরে বলল, আমার এই জীবনে কোনো মেয়ে ফ্রেন্ড ছিল না, নেই আর ভবিষ্যতে থাকবে না। চাইলে তুই আমার কলেজ ভার্সিটিতে খোঁজ নিয়ে দেখতে পারিস। আমার এত টাকা পড়েনি, আপনার মেয়ে বন্ধু থাকলেও আমার কোনো যায় আসে না। রিয়েলি? কেন যায় আসে না? অনয় এত কাছে আসায় স্রোতের দম বন্ধ হয়ে আসছে। অনয়ের তপ্ত শ্বাস আর চোখে আছড়ে পড়ছে। হঠাৎ এই সান্নিধ্যে স্রোতের বুকের ভিতরটা কেঁপে 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 উঠছে। সে দু চোখ খিচে বন্ধ করে বলল, না। অন্যয় সরে গেল, দূরত্ব বাড়ালো। তারপর চোখ মুখ শক্ত করে বলল, কিন্তু আমার যায় আসে। আমার বউয়ের ছেলে বন্ধু থাকবে, এটা আমি কোনোদিনও বরদাস্ত করব না। স্রোত চমকে উঠে চোখ মেলে তাকালো। কি বললো? আমার বউ? লোকটা কি আদৌ তাকে বউ হিসেবে গণ্য করে? সে বিস্ময় নিয়ে জিজ্ঞাসা করলো, আপনি আমায় বউ হিসেবে মানেন? অনয় তার হাতে থাকা ফোন দেখতে দেখতে বলল, বিয়ে যখন করেছি তখন মানবো না কেন? অফকোর্স তুই আমার বউ। হঠাৎ অন্যয় একটা আশ্চর্য কাণ্ড ঘটালো। তার হাতে থাকা ফোনটা সজোরে একটা আছাড় মারলো। মুহূর্তের মাঝে ফোনটা ভেঙে খন্ড খন্ড হয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই এমন একটা কাণ্ড ঘটে গেল যে স্রোত প্রতিক্রিয়া দেখাতেও ভুলে গেল। সে চোখ দুটো বড় বড় করে বলল, এটা কি করলেন আপনি?
অনয় চোখ দুটো বন্ধ করে সামনে থাকা চুলগুলো পিছনে ঠেলে দিয়ে বলল, যে ফোনে অন্য ছেলের নাম্বার থাকে সে ফোন আর আমি বরদাস্ত আস্ত রাখবো না। শ্রুতির চোখ বেয়ে অশ্রু গড়াতে লাগলো। এই ফোনে তার কত শত স্মৃতি ছিল। তার জন্মদিন, তার বাবা তাকে একটা ফোন গিফট করেছিল, আর উনি এটা কি করলেন? স্রোত নিচু হয়ে বসে ফোনের আলাদা হয়ে যাওয়া অংশগুলো জড়ো করতে করতে আপনার মতো বলল, আপনার যত রাগ আপনি আমার সাথে দেখাতেন, আমায় মারতেন বকতেন, তবুও আমার এত খারাপ লাগতো না, কিন্তু আপনি আমার ফোন ভাঙলেন কেন? কেন করলেন এমন? অনয় ও শ্রুতের মুখোমুখি নিচু হয়ে বসে ব্যঙ্গাত্মক সুরে বলল, কেন এই অর্কের সাথে কথা বলতে পারবি না দেখেই খুব খারাপ লাগছে? চুপ করুন আপনি। আপনি জানেন এই ফোনে আমার কত শত স্মৃতি ছিল। জানি তো, অর্কের নাম্বার ছিল, অর্কের সঙ্গে কাটানো মুহূর্তগুলোর ক্যাপচার করা ছিল, তাই না? অনয় ভাই, আপনার সঙ্গে কথা বলতে আমার রুচিতে বাজছে। বলিস না, তোর কথা না বলা দিয়ে আমার কি আসে যায়? এই বলে অনয় উঠে দাঁড়ায়। যেই না রুম হতে বেরোতে যাবে, অমনি সুদের আহাজারিতে তার পা দুটো থেমে যায়। আমার বাবার কষ্টের টাকা দিয়ে কেনা এই ফোনটা উনি কিভাবে ভাঙতে পারলেন? বাবা কত ভালোবেসে এই ফোনটা আমায় গিফট করেছিলেন, বলেছিলেন এই ফোন সবসময় সাথে রাখতে। কত ছবি, কত মিষ্টি মধুর মুহূর্ত এই ফোনে। অন্যই ভাই, এটা কি করলেন? আপনি আমাকে আমি আপনাকে ঘৃণা করি অন্যই ভাই, প্রচন্ড ঘৃণা করি। অনয় নিশ্চুপ হয়ে শুনলো সব। শান্ত দৃষ্টিতে কিছুক্ষণ দেখলো স্রোতকে। ভিতরটা কেমন অশান্ত লাগছে। সে আর কিছু না বলে দ্রুত পায়ে রুম ত্যাগ করলো। স্রোত ফোন তুলে টেবিলের এক কোণে রাখলো। চোখ মুখ মুছে নিজেকে শান্ত করার প্রয়াস চালালো। এর মাঝেই রুমে প্রবেশ করলো রিয়ানা, অন্নয়ের চাচাতো বোন। সে এসে স্রোতকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো আপু? ও সরি, এখন তো আবার ভাবিও। স্রোত নিজেকে স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে, মুখে কোনো রকমের হাসি ফুটিয়ে বলল, এই তো আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। কি ব্যাপার ভাবি, তোমার চোখ মুখ এমন লাল হয়ে আছে কেন? তুমি কি কান্না করেছো? আরে না, আসলে রাতে আমার ঘুম হয়নি তেমন, তাই এমন লাগছে আর কি। সত্য লুকানোর চেষ্টা করলো স্রোত। তাদের ভিতরকার এই সম্পর্কের কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না কাউকে। সে টেবিলে থাকা ভাঙা ফোনটাকে আড়াল করে দাঁড়ালো যেন রিয়ানার নজরে না আসে। রিয়ানা দুষ্টু হেসে বলল, আহারে, আমার ভাইয়াটা বুঝি রাতে তোমায় একটু ঘুমোতে দেয়নি? ওহ, তুমিও না, তোমার ভাইয়া তো আমার ধারে কাছেও আসেনি। আমার আমার আসলে বাবা মায়ের কথা খুব মনে পড়ছিল, তাই ঘুম ধরেনি তেমন। বুঝতে পারছি ভাবি, সব মেয়েদের এমনই হয় গো। আচ্ছা শোনো, বড় চাচি আমায় পাঠালো তোমায় রেডি করে নিচে নিয়ে যেতে। সবাই তোমার অপেক্ষা করছে। তুমি তো আবার শাড়ি পরতে পারো না, আমি পরিয়ে দিচ্ছি। রিয়ানা একটা গাঢ় সবুজ রঙের শাড়ি নিয়ে এসেছিল, যেটাতে রং বেরঙের কারুকাজ করা। শাড়িটা সে বিছানায় রেখেছিল। সেই বিছানা হতে শাড়ি নিতে যাচ্ছিল, আর তখনই স্রোত স্রোত দ্রুত টেবিলের ড্রয়ার খুলে ভাঙা ফোন রেখে দেয়। গতরাতে পোশাক চেঞ্জ করেনি। এই বাড়ির সাজগোজ আর পোশাক পরে ঘুমিয়ে পড়েছিল। মনের দুঃখ এত ভারী হয়ে উঠেছিল, এসবের প্রতি তার কোনো খেয়ালই ছিল না। সকালে উঠে চেঞ্জ করে সে সুতির থ্রি পিস পরেছিল, আর এখন শাড়ি পরতে হবে। রিয়ানা স্রোতকে শাড়ি পরিয়ে সাজগোজ শেষ করে তার সামনে দাঁড় করালো। মাথা হতে পা পর্যন্ত পরখ করে দুগালে দু হাত রেখে বলল, মাশাআল্লাহ ভাবি, কি সুন্দর লাগছে তোমাকে। ভাইয়ার তো আজ চোখের পলক পড়বে না। স্রোত হাসলো, মনে মনে বলল, আমাকে পরীর মতো সাজলেও তোমার ভাইয়ার কখনো আমার দিকে ফিরেও তাকাবে না। তবে মুখ ফুটে আর সেটা বলতে পারলো না। রিয়ানা স্রোতকে নিয়ে নিচে যায়, যেখানে মেহমানের শোরগোল চলছে। স্রোত গিয়ে সবাইকে সালাম দিল। স্রোতের ফুফু ফারজানা বেগম স্রোতকে নিজের পাশে বসিয়ে দেয়। অন্যের ফুফু স্রোতকে দেখে হাসিমুখে বললেন, স্রোতকে তো আমরা সে ছোটবেলা থেকেই দেখছি, মিষ্টি একটা মেয়ে, কিন্তু এখন যে স্রোতকে আরো বেশি মিষ্টি লাগছে। কি যে স্রোত, কি রে স্রোত, তোর এই রূপের রহস্য কি? এই বুড়িটাকেও বল একটু, যদি তোর মতো একটু সুন্দর হতে পারে। অনয়ের ফুফুর কথায় সবাই হু হু করে হেসে উঠল। স্রোত লাজুক হেসে মাথা নিচু করে রাখলো। রিয়ানা বলে, দেখতে হবে না এখন স্রোত ভাবিকে কে সাজিয়েছে? এই আমি সাজিয়েছি, দেখেছো আমি কত সুন্দর সাজাতে পারি? ফারজানা বেগম বললেন, আমার স্রোত আম্মু এমনিতেই সুন্দর, সাজালেও সুন্দর, না সাজালেও সুন্দর। আরো যারা স্রোতকে দেখতে এসেছিল সবাই স্রোতের প্রশংসা করতে লাগলো, কিন্তু এসবের যে স্রোতের মন টিকছে না।
সে তো কেবল নির্দিষ্ট একজনের কাছ থেকে প্রশংসা শুনতে চায়। সে একজনের থেকে প্রশংসা শুনতে পারলেই তার মনে ভালো হবে, মনে শান্তি পাবে। কিন্তু আফসোস, সেটা কখনোই হবে না। সে একজন তো তার দিকে ভালো মতো তাকাবেও না, প্রশংসা তো দূরের কথা। এর মাঝে অন্নয় হন্তদন্ত হয়ে বাড়িতে প্রবেশ করে। ফারজানা বেগম অন্নয়কে দেখে বললেন, তোকে সকালে দেখলাম তাড়াহুড়ো করে কোথায় বেরিয়ে গেলি, এত ডাকলাম তবুও শুনলি না, এখন আবার হুড়মুড় করে বাড়িতে ঢুকলি, ব্যাপারটা কি অন্নয়? কোথায় গিয়েছিলি তুই? অন্নয় সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে বলল, একটা দরকারি কাজে, একটু বলে সে উপরে চটে গেল। ফারজানা বেগম স্রোতকে একবার দেখে বললেন, এই ছেলের কাজ কোনোদিনও শেষ হবে না। বিয়ে হলো গতকাল, এখনো তার শুধু কাজই কাজ। কাজ ছাড়া সে যেন কিছুই বোঝে না। রিয়ানা বলল, যা বুঝলাম ভাইয়ার জীবনে কাজের গুরুত্ব অপরিসীম। অন্নয়ের ফুফু বললেন, শোনো ভাবি, আমার ছেলেকে বলো এখন নতুন বউকে নিয়ে কোথাও দূরে ট্যুর দিতে। এত কাজের মাঝে আটকে থাকলে চলবে না, জীবনটাকে উপভোগ করতে হবে। বলো হানিমুনে যেতে। হানিমুনের কথা শুনে স্রোত কাশতে লাগলো। অনয় সিঁড়ি বেয়ে নামতে নামতে বলল, সে নিয়ে তোমার চিন্তা করতে হবে না ফুফু, যখন উপযুক্ত সময় হবে তখন কারো বলতে হবে না আমি আমার বউকে নিয়ে হানিমুনে যাব। তোর উপযুক্ত সময় আর এই জীবনেও হবে না, তোর জীবনটা কাজ করতে করতেই পার হবে। হোক, সমস্যা কি? এর মাঝেই দেখবে তোমাদের নাতি নাতনি এসে পড়েছে। কারণ অন্যই ইজ অলরাউন্ডার। অনের এমন কথায় স্রোত বিষম খেলো। সে ফের কাশতে লাগলো। রিয়ানা দ্রুত স্রোতকে পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, নট ফেয়ার ভাইয়া, বেচারা বাবিকে এমন লজ্জায় ফেলছো কেন? অনয় কিছুক্ষণ স্রোতের দিকে তাকালো, আর তাকাতেই যেন সে স্তব্ধ হয়ে গেল। আশেপাশে সব ভুলে সে কেবল তাকিয়ে রইলো স্রোতের দিকে। চোখের পলক পড়ছে না যেন, দু চোখে তার একরাশ মুগ্ধতা। ফারজানা বেগম বললেন, অনয়, তোর কি লজ্জা শরম বলতে কিছু নেই? পুকুরের সামনে কিভাবে কথা বলছিস? অনয় চোখ সরালো। যাক, মেয়েটা টের পায়নি কিছু। ফারজানা বেগম ফের বললেন, আচ্ছা অনেক তো গল্প গুজব হলো, এবার চলো সবাই নাস্তা করবে। তখনই অনয় স্রোতকে উদ্দেশ্য করে বলল, আমি না ঘরে ফোন রেখে এসে পড়েছি। স্রোত, তুই ফোনটা নিয়ে আয় তো। ফারজানা বেগম শাসালেন, এটা কেমন কথা অনয়? তুই যখন ফোন রেখে এসে পড়েছিস তখন তুই গিয়ে নিয়ে আসবে। স্রোতকে অর্ডার করছিস কেন? বউকে দিয়ে এখনই কাজ করাচ্ছিস? স্রোত নিচু সুরে বলল, সমস্যা নেই ফুফু, আমি নিয়ে আসছি। স্রোত রুমে এসে অন্বয়ের ফোন খুঁজতে লাগলো। হঠাৎ তার দৃষ্টি যায় বিছানার পাশে থাকা টেবিলের উপর। সেখানে একটা বক্স রাখা। কাছে গিয়ে দেখলো একটা ফোনের বক্স, মনে হচ্ছে নতুন কেনা এটা। স্রোত ভাবলো অনয় ভাই হয়তো নিজের জন্য ফোন কিনেছে। বক্সটার পাশে আবার অনয়ের ব্যবহৃত ফোন রাখা। বক্সের উপর একটা কাগজ দেখে স্রোত কৌতূহলী হয়ে কাগজটা খুললো। লেখাগুলো পড়তেই তার বিস্ময় ভাব যেন তুঙ্গে। একজনকে দেখলাম ফোনের এভাবে উম একজনকে দেখলাম ফোনের অভাবে কেঁদে কেটে দেবদাস হয়ে যাচ্ছে, তাই তার জন্য ফোনটা কেনা। তবে খবরদার এই ফোনে অর্ক নামে কোনো ছেলের নাম্বার যেন না ওঠে। স্রোত কয়েকবার লেখাগুলো পড়লো। সে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। অনয় ভাই তার জন্য নতুন ফোন কিনে এনেছে। কাগজটা সে হাতের মুঠোয় চেপে ধরে বক্সটা খুললো। ভিতরে একদম নতুন ফোন, স্ক্রিনে কোম্পানির স্টিকার লাগানো। শ্রুতের বুকের ভিতরে হঠাৎ কেমন যেন মোচড় দিয়ে উঠলো। লোকটা তার বাবার কিনে দেওয়া ফোন ভেঙে এখন আবার নতুন ফোন কিনে এনেছে। সে কি রাগ করবে নাকি খুশি হবে বুঝতে পারছে না। আচ্ছা, অনয় ভাইয়ে এমন কেন? নিজেই আঘাত করবে, পরে নিজেই সে ক্ষতের মলম লাগাবে। এর মাঝেই দরজার বাইরে কারো পায়ের আওয়াজ শোনা গেল। কেউ আসছে বোধহয়। স্রোত তড়িঘড়ি করে ফোনটা বাজ করে পূর্বের জায়গায় রেখে দিল। রুমে ঢুকলো অনয়। এক মুহূর্তের জন্য দুজনের চোখাচোখি হলো। অনয় ভ্রু কুঁচকে বলল, আমার ফোন খুঁজতে এসে তুই কি ফুরুদমে রুম তল্লাশি শুরু করে দিয়েছিস? স্রোত ফোনের বক্স দেখে বলল, এটা কি? অনয় দায়সারা ভাব নিয়ে বলল, এটা একটা ফোন। তোর কি জ্ঞানের এতই অভাব যে এটা একটা ফোন চিনিস না? আপনি কি কোঁচা না মেরে কথা বলতে পারেন না? আপনার মতো এমন অসভ্য লোক আমি আর দুটো দেখিনি। অনয় ঠোঁট কামড়ে হাসলো, বলল, সেভাবেই তোর ব্রেন আমাকে মারাত্মক। তোর সাথে
তোর সাথে কিছু না করার পরও যদি বুঝে গেলি আমি অসভ্য। স্রোত শুধু অবাকের পর অবাক হচ্ছে। এ কেমন অন্যই বাইকে সে দেখছে। ছোটবেলা হতে আসা দেখে আসা গম্ভীর অনয় ভাইয়ের মুখে এসব কথা যেন মানাচ্ছে না। স্রোত কিছু বলল না। সে অনয়ের পাশ কেটে যেতে চাইলে অনয় তার হাত চেপে ধরে বলে, ফোন পছন্দ হয়েছে? স্রোত দৃঢ় ভঙ্গিতে বলল, আপনি ভাবলেন কি করে আমি এই ফোন নেব? অনয়ের চোখ মুখ পরিবর্তন হলো, চোয়াল শক্ত করে বলল, কেন নিবি না? আমি কারোর দয়ার জিনিস নেই না। আপনি জুতা মেরে ভালোই গুরুদান করতে পারেন। স্রোত ধমকে উঠল অনয়। স্রোতও কম নয়, সেও দ্বিগুণ তেজে বলে উঠল, গলা নামিয়ে কথা বলুন অনয় ভাই। আপনি গত রাতে থেকে আমার সাথে যা যা করেছেন, এরপরও আমি আপনার কিনে দেওয়া ফোন নিব? নিতে হবে না তোর, যা। স্রোত অন্যয় স্রোতের হাত ছেড়ে দিল। স্রোত দ্রুত নিচে নেমে গেল। অন্যয় রাগে ফুঁসছে। সে ফোন ফোন জুড়ে রুম জুড়ে পায়চারি করে নিজের রাগ নিয়ন্ত্রণের ব্যর্থ চেষ্টা চালাচ্ছে। তখনই সে তখন ইচ্ছা করে নিজের ফোন রেখে গিয়েছিল, যাতে করে স্রোতের ফোন আনার অছিলায় নতুন ফোন চোখে পড়ে। মেয়েটার চোখে তখন বিষণ্ণতা দেখেছিল। সে বিষণ্ণতার ভাব যেন দূর হয়ে যায়, কিন্তু তা হলো কোথায়? দিন পেরিয়ে রাত প্রহর চলছে। রাতের খাওয়া দাওয়া শেষে আড্ডায় মেতে আছে সবাই। অনয়ের সেসবে মন নেই। সে নিজের রুমের বেলকনিতে দাঁড়িয়ে আছে। তখনই রুমে প্রবেশ করে স্রোত। না তাকিয়েও অনয় স্রোতের উপস্থিতি বুঝতে পারলো। অনয় রুমে ঢুকতেই অন্য রুমে ঢুকতেই ভ্রু কুঁচকালো। স্রোত বালিশ কম্বল নিয়ে চলে যাচ্ছে। অনয় তড়িঘড়ি করে ডাকলো, স্রোত, বলুন। কোথায় যাচ্ছিস? গেস্ট রুমে। কেন? এই রুমে থাকার কোনো অধিকার আমার নেই। তুই কোথাও যাবি না, এখানেই থাকবি। কেন? গতকাল তো আপনি নিজে আমায় এই রুমে থেকে বের করে দিচ্ছিলেন, তাহলে আজ কেন থাকতে বলছেন? আমি যখন বলেছি তখন তুই এখানেই থাকবি। আমি আপনার কথা শুনতে বাধ্য নয়। আমার আর কিছু থাক বা না থাক, অন্তত আত্মসম্মান আছে। গতরাতে বাড়ি ভর্তি মেহমান ছিল, তাই জোর করে এই রুমে থেকেছিলাম। কারণ বিয়ের প্রথম রাতেই বর বউয়ের আলাদা থাকাটা কেমন দৃষ্টিকটু দেখাবে। কিন্তু আজ তো আর এই বাড়িতে থাকা কোনো অতিথি নেই। ফুফু, ফুফা, আমি কিছু একটা বলে ম্যানেজ করে নিব। তোকে আমি অন্য রুমে যেতে না করছি না, কিন্তু আমি যাব। দেখি আপনি কি করতে পারেন। এই বলে স্রোত ফের পা বাড়ালো। অমনি অন্য এসে ওকে পাজাকুলো করে তুলে নেয়। স্রোত চটপট করতে থাকে কুল থেকে নামানোর জন্য, কিন্তু অনয়ের শক্তির সাথে সে পেরে ওঠে না। অনয় অটল ভঙ্গিতে হেঁটে এসে স্রোতকে মাটিতে চুড়ে মারে বিছানায়। ফলে স্রোতের হাত থেকে বালিশ কম্বল ছিটকে পড়ে যায়। স্রোতের উপর আধশোয়া হয়ে অনয় অত্যন্ত দৃঢ় স্বরে বলল, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকাতে হয়। বলে এই বিছানা হতে উঠে যায় অনয়। সোফায় দিকে যেতে 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 বলে, আজ অন্তত সোফায় ঘুমানোর জন্য ড্রামা শুরু করিস না। রোজ রোজ তোকে কোলে করে বিছানায় নিয়ে যেতে আমার মোটেও ভালো লাগবে না। স্রোত দু চোখে বহির্শিখা জ্বলছে। সে গরম চোখে তাকিয়ে আছে, তাকিয়ে তাকিয়ে অনয়ের দিকে। শ্রুতির চাহনির দিকে অনয় বাঁকা হাসে। তা দেখে শ্রুতের রাগ যেন আরো দ্বিগুণ বাড়লো। সে দাঁত কটমট করে বলল, আপনার সমস্যা কি? আপনি কি আমায় খেলার পুতুল পেয়েছেন যে এভাবে নাচাবেন সেভাবে নাচবো? এই মন চাইলেও ঘর থেকে বের করে দিবেন, এই তো ঘর থেকে বের হতে দিবেন না। এখন এখন কেন এমন করছেন? যে মেরে নিজের অধিকার আদায় করতে পারে না, তার মুখে এমন বড় কথা মানায় না। অধিকার? আপনি কোন অধিকারের কথা বলছেন? অনয় এবার কোনো কথা বলে না। এদিকে স্রোত বারবার জিজ্ঞাসা করে যাচ্ছে। অনয় সোফায় বালিশ রেখে বলল, বেশি বকবক না করে ঘুমা। স্রোত বুঝলো অনয় এবার তার প্রশ্নের জবাব দিবে না, এমনকি এই রুম হতে যেতেও দিবে না। সে এই লোকটাকে বুঝতে পারে না কখনোই। এই লোকের মনে কখন কি চলে তা স্বয়ং আল্লাহ মাহবুদই ভালো জানেন।
পাখির কিচিরমিচির শব্দে শ্রুতের ঘুম ভাঙে। গতকালের মতো আজও ঘুম থেকে উঠে অনয়ের দেখা পেল না সে। সে উঠে ফ্রেশ হয়ে নিচে আসে। নিচে আসতেই কলিং বেল বেজে ওঠে। শ্রুতের ফুফু রান্নাঘরে ছিলেন, তাই শ্রুতি গেল দরজা খুলতে। দরজা খুলতেই সে বিস্মিত হয়ে যায়, কারণ তার সামনেই দাঁড়িয়ে আছে অর্ক, হাতে ফুলের তোড়া। শ্রুতকে দেখে অর্ক হেসে বলল, সারপ্রাইজ। স্রোত সেই বিস্ময় নিয়েই বলল, অর্ক, তুই? হুম। কেমন লাগলো সারপ্রাইজ? বিয়েতে আসতে পারিনি তো কি হয়েছে, দেখ, ডিরেক্ট তোর শ্বশুর বাড়ি চলে এলাম। পেছনে হাতে ফারজানা বেগম জিজ্ঞাসা করলেন, স্রোত, কে এসেছে? ফুফু, অর্ক এসেছে, আমার ছোটবেলার বন্ধু। অর্ককে তিনি চিনেন। স্রোতের বাসার স্রোতের বাসার পাশাপাশি অর্কদের বাসা হওয়ায় তাদের সাথে মোটামুটি পরিচয় আছে। তিনি এসে হাসি মুখে করে বললেন, আরে অর্ক বাবা, কেমন আছো? কতদিন পর দেখলাম তোমায়। বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে আসো। অর্ক ফারজানা বেগমকে সালাম দিয়ে কথা বলে ভিতরে প্রবেশ করে। ফারজানা বেগম বাড়ির সার্জেন রহিমার সাথে টেবিলে নাস্তা সাজাচ্ছেন। অর্ক সোফায় বসে স্রোতের সাথে টুকটাক গল্প করছে। হঠাৎ কোত্থেকে হাওয়ার মতো উদয় হলো অনয়। একদম স্রোতের ঘা ঘেঁষে বসে অর্কের দিকে ঠান্ডা চোখে চেয়ে আছে। বলল, হাউ ইউ হাউ আর ইউ, মিস্টার অর্ক? স্রোত অনয়ের দিকে চেয়ে বয়ে বয়ে ডুব গিলল। অনয়, ভাই, এখন কোন ঝামেলা না করলেই হয়। অনয়ের তীক্ষ্ণ চাহনি ও ঠান্ডা প্রশ্নে অর্ক খানিকটা অপ্রস্তুত হয়ে গেলেও মুখে হাসি বজায় রাখলো। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো, সংক্ষিপ্ত উত্তর দিল অনয়। তার দৃষ্টি বারবার অর্কের হাতে থাকা ফুলের তোড়ার দিকে যাচ্ছে। বিষয়টা খেয়াল করলো স্রোত। সে মনে মনে দোয়া করছে যেন কোনো ঝামেলা না হয়। অর্ক ফুলের তোড়া স্রোতের দিকে এগিয়ে দিয়ে বলল, এটা তোর জন্য স্রোত, বিয়ের শুভেচ্ছা উপহার বলতে পারিস। স্রোত ফুলের তোড়াটা নিতে যাবে, তার আগেই অনয় হাত বাড়িয়ে নেয়। অর্কের দিকে চেয়ে বলে, থ্যাংক ইউ। অর্কের হাসিটা মলিন হয়ে গেল। সে কিছুটা অপ্রস্তুত ভঙ্গিতে বলল, আমি এটা স্রোতকে দিতে চেয়েছিলাম। স্রোত আমার স্ত্রী, ওকে দেওয়া মানে আমাকেই দেওয়া। কথাটা এমন স্বাভাবিক ভঙ্গিতে বলল যে অর্ক আর কিছু বলার সুযোগই পেল না। তবে স্রোতের বুকের ভিতরটা দগ করে ওঠে। অনুভূতির অনুভূতি দোলা চলে, হৃদয়ে কেঁপে ওঠে। ফারজানা বেগম এসে হাসি মুখে বললেন, এসো সবাই, নাস্তা করবে। সবাই টেবিলে বসলো। অর্ক আর স্রোত ছোটবেলার নানা গল্প করছে। কোনোদিন স্কুলে পালিয়ে ফুচকা খেতে যাওয়া, কোনোদিন বৃষ্টিতে ভেজা। সব শুনে ফারজানা বেগমও হাসছেন। কেবল অনয়ের মুখটাই গম্ভীর। হঠাৎ অর্ক বলে উঠল, মনে আছে স্রোত, ক্লাস 9-এ থাকতে একবার সাইকেল থেকে পড়ে গিয়ে তুই হাঁটুতে ব্যথা পেয়েছিলি? পরে সেই সাইকেলে আমি চালিয়ে তোকে বাসায় নিয়ে এসেছিলাম। তুই সেদিন সাইকেলেও ঠিকমতো বুঝতে পারছিলি না, বারবার আমার উপর পড়ে যাচ্ছিলি। স্রোত হেসে বলল, আর বলিস না, সেদিন আম্মু আমাকে অনেক বকেছিল যে কেন সাইকেল চালাতে গেলাম। দুজন একসাথে হেসে উঠল। অনয় বেশ শব্দ করেই চামচটা টেবিলে রাখলো। টুন শব্দ হতেই সবাই তার দিকে তাকায়। অনয় নির্বিকার ভঙ্গিতে বলল, সরি, হাত ফসকে গেছে। কিন্তু তার দৃষ্টি দেখে মোটেও মনে হয়নি যে চামচটা হাত ফসকে গেছে। কাজটা যে সে ইচ্ছা করেই করেছে তা খুব ভালোভাবেই বুঝতে পারলো স্রোত। সবার খাওয়া প্রায় শেষের দিকে। স্রোত তার ফুফুকে জিজ্ঞাসা করে, ফুফা কোথায়? ফুফাকে তো দেখছি না। ফারজানা বেগম হতাশ ভঙ্গিতে শ্বাস ছেড়ে বললেন, কি আর বলবো, তোর ফুফা আজ ভোরে ব্যবসার কাজের জন্য সিলেট গিয়েছে। 1 সপ্তাহ পর নাকি আসবে। অন্যটাও হয়েছে তোর ফুফার মতো, তাদের কাজের কোনো শেষ নেই। হঠাৎ অর্ক বলে ওঠে, কি রে স্রোত, মানলাম তুই তার ফুফাতো ভাইকে বিয়ে করেছিস, কিন্তু এখন এখন তো সে তোর স্বামী, তাহলে এখনো তুই ফুফু ফুফা বলে ডাকিস ওনাদের? ওনারা এখন তোর শ্বশুর শাশুড়ি, বাবা মা বলে ডাকবি, নাকি এখনো মানিয়ে নিতে পারছিস না? কথাটা কথাটা একটা সূক্ষ্ম কোঁচা ছিল, যা যা আর কেউ বুঝতে না পারলেও অনয় ঠিকই বুঝতে পেরেছে। সে গম্ভীর কণ্ঠে জবাব দিল, সেটা নিয়ে আপনার ভাবতে হবে না। আমার বউয়ের যখন ইচ্ছে হবে তখনই সে বাবা মা বলে ডাকবে। ফারজানা বেগমও বলে উঠলেন, হ্যাঁ, ঠিক বলেছিস। তাছাড়া স্রোতের ছোট থেকে আমাদের ফুফু ফুফা ডেকেই অভ্যাস। ডাক পরিবর্তন করতে একটু সময় লাগবেই। অর্কের মুখটা ছোট হয়ে গেল। সে আর কিছু বলল না। নাস্তা শেষে অর্ক স্রোতের দিকে চেয়ে বলল, স্রোত, একটু এদিকে আসবি, তোর সাথে কথা ছিল। অনয় ফট করে বলল, কি কথা? ব্যক্তিগত। রাগে অনয়ের চোখ মুখ
ফুঁসে উঠল। বলল, আমার বউয়ের সাথে কারো এমন কোনো ব্যক্তিগত কথা থাকতে পারে না যা আমি জানতে পারবো না। অর্কের চোখ মুখ এবার বেশ গম্ভীর ঠেকল। বারবার অনয়ের করা আমার বউ সম্বন্ধটা তার একটু পছন্দ হচ্ছে না। সে বলল, আপনি একটু বেশিই করছেন না? সবকিছুর একটা সীমা আছে। আমি স্রোতের ছোটবেলার বন্ধু। অনয় দৃঢ় কণ্ঠে বলল, আর আমি ওর স্বামী। পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে দেখে স্রোত তড়িঘড়ি করে বলল, আপনারা কি শুরু করেছেন বলুন তো? এই অর্ক, তোর যা বলার এখানেই বল। অর্ক কিছুক্ষণ চুপ থেকে নিজের ব্যাগ থেকে ছোট একটা বক্স বের করলো। এটা তোর জন্য এনেছিলাম। কি এটা? স্রোত বক্সটা নিয়ে খুলতেই ভিতরে দেখতে বলে একটা ডায়েরি ও কলম। তুই তো গল্প লিখতে ভালোবাসতি, তাই ভাবলাম বিয়ের জন্য এটাই হবে তোর জন্য বেস্ট উপহার। স্রোতের চোখ চিকচিক করে উঠল। সে মিষ্টি করে হেসে বলল, ধন্যবাদ অর্ক। ধন্যবাদ দিতে হবে না, তোর মুখের হাসিটাই যথেষ্ট। কথাটা শুনে অনয়ের চোয়াল শক্ত হয়ে গেল। এর মাঝে অনয়ের ফোনে কল আসে। ফোনের নাম্বারের দিকে চেয়ে অনয়ের চোখে মুখে পরিবর্তন ঘটে। সে দ্রুত ফোনটা রিসিভ করে। ওপাশে হতে কিছু বলতেই অনয় উত্তেজিত হয়ে বলল, কি বলছিস তুই? আমি এখনই আসছি। ফারজানা বেগম তখন রান্নাঘর হতে আসছিলেন। ছেলের শেষোক্ত কথা শুনে জিজ্ঞাসা করলেন, কোথায় যাচ্ছিস তুই? অনয় কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, আমার অফিসে সমস্যা হয়েছে, আমাকে এখনই যেতে হবে। তারপর স্রোতের মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। একই একই সময়ে স্রোতও অনয়ের দিকে তাকালো। অনয়ের দৃষ্টি থেকে মনে হলো স্রোতকে সে কিছুই বলতে চায় কিন্তু বলতে পারছে না। তবে বেকুল দৃষ্টি দেখে স্রোতের কেমন বুক কেঁপে ওঠে। অনয় কিছু না বলে বেরিয়ে গেল। শ্রুতের কেন যেন মনে হচ্ছে সমস্যাটা অফিসের না, অন্য কিছু। কিন্তু সেই কিছুটা আসলে কি? ওনার সেই চাহনি, মুখের ভাবভঙ্গি দেখে স্রোত স্পষ্ট বুঝতে পারছে বড় ধরনের কিছু একটা হয়েছে যা অনয় লুকাতে চাচ্ছে। ড্রয়িং রুমে তখন স্রোত আর অর্ক। অর্ক স্রোতের সামনে হাত নাড়িয়ে বলল, কোথায় হারিয়ে গেলি? স্রোত নিজেকে স্বাভাবিক করে বলল, আরে কোথাও না। তুই মিথ্যে বলছিস, তোকে আমি ছোটবেলা থেকে চিনি। তুই যখন কোনো কিছু নিয়ে ভাবিস তখন এমন শূন্যে তাকিয়ে থাকিস। কিছুক্ষণ নীরব থাকার পর অর্ক জিজ্ঞাসা করলো, তুই খুশি? স্রোত ভ্রু কুঁচকে বলল, মানে? এই বিয়েতে? স্রোত তার সাথে সাথে কোনো উত্তর দিতে পারল না। তার নীরবতায় যেন বুঝিয়ে দিল সব। অর্ক গভীর নিঃশ্বাস ছেড়ে বলল, আমি জানতাম। কি জানতি? তুই নিজের ইচ্ছায় এই বিয়েটা করিসনি। স্রোত এবার চোখ তুলে তাকালো, বলল, কেমন করে? তুই সবকিছু জানিস না অর্ক, তাই না জেনে মন্তব্য করিস না। তাহলে তুইই বল, তুই এই বিয়েতে খুশি? তুই কি এখন সব সুখী আছিস? তোর কি মনে হয় না অন্য একজনের কাছে বিয়ে হলে তুই আরো সুখী হতি? সুদ চুপ করে রইল। অনয় বাইকে সে ঠিক বুঝতে পারে না। লোকটাকে সে ভয় পায়। মাঝে মাঝে রাগ হয়, অভিমান হয়। আবার লোকটার কিছু কর্মকাণ্ড তার মনে অদ্ভুত অদ্ভুত অনুভূতিরও জন্ম দেয়। নিজের মনে এই জটিল অবস্থার ব্যাখ্যা সে নিজেই জানে না। তবে স্বামী স্ত্রীর ভিতরকার টানাপোড়েনের কথা সে অবশ্যই কাউকে বলবে না, বুঝতেও দেবে না। সে বলল, অর্ক, তুই কি এই মানুষগুলোকে দেখে বুঝতে পারছিস না আমি হ্যাপি নাকি? দেখলিই তো আমার স্বামী আমাকে নিয়ে কতটা পজিটিভ। এমন একজনকে নিজের স্বামী হিসেবে পেয়ে আমি ধন্য। আর অবশ্যই আমি খুশি, সুখী এই পরিবারে। অর্ক কাতর চোখে তাকালো, সময় নিয়ে বলল, বেশ, শুনে খুব খুশি হলাম। কিন্তু একটা কথা, কোনোদিন যদি তোর কারো প্রয়োজন হয় আমাকে একটা ফোন দিবি। আমি সবসময় তোর পাশে আছি। তারপর স্রোত ও তার ফুফুর দিকে বিদায় নিয়ে চলে গেল। সারাদিন পেরিয়ে হলো, রাত হলো। অনয়ের কোনো খোঁজ খবর নেই। ফারজানা বেগম কয়বার কল দিলেন, কলও রিসিভ করছে না। শেষে স্রোতকে এসে অস্থির কণ্ঠে বললেন, স্রোত, তুই একবার কল করে দেখ না, যদি তোর কল রিসিভ করে। স্রোত বলল, মহাবিপাকে। তার তো ফোনই নেই। অনয় ভাই তো ফোনের 12টা বাজিয়েছে। এখন কি করবে সে? হঠাৎ মনে পড়লো অনয় ভাই তাকে গতকাল নতুন একটা ফোন কিনে দিয়েছে। কিন্তু সে কিন্তু সে ফোন করেছিল ফোন করেছিল এই ফোন সে ব্যবহার করবে না। এখন তো ব্যবহার না করে উপায় নেই। বাধ্য হয়েই সে ফোন হাতে নিল। খেয়াল করলো ফোনের পাশে নতুন সিম রাখা। স্রোতের বুঝতে অসুবিধা হলো না এটা অন্যই বাইরেরই কাজ। আগের সিমের অর্কের নাম্বার আছে, তাই নতুন সিম কিনে এনেছে। সে ফোনে সে ফোনে সিম সেট করে ফুফুর থেকে অর্কের নাম্বার নিয়ে কল করে, কিন্তু ফলাফল শূন্য, কল রিসিভ হয়নি। তারও খুব টেনশন হচ্ছে, অনয় ভাই কি কোথাও গেলেন? ওনার ফিরতে কেন এত দেরি হচ্ছে?
রাত তখন 10:30। বাড়ির সামনে গাড়ি আসার শব্দে স্রোত দৌড়ে বারান্দায় গেল। গাড়ির গেট পেরিয়ে বাড়ির আঙ্গিনায় ঢুকছে। গাড়ি থেকে নামলো অনয়, কিন্তু অনয়কে দেখে অবাক হলো স্রোত। তার শার্টের হাতা ছিঁড়ে গেছে, কপালে এক পাশ কেটে গেছে, যেখানে থেকে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে। শার্টের বিভিন্ন জায়গায় রক্তের চোপা চোপা দাগ। এ কি, অনয় ভাইয়ের এমন অবস্থা হলো কিভাবে? অন্যের এমন অবস্থা দেখে স্রোত কেমন আঁতকে ওঠে। পুরো দেহ তার অবশ হয়ে যায়। সে আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে চলে যায় নিচে। অন্যই গাড়ির দরজা এক হাত ভর দিয়ে দাঁড়িয়ে আছে। অবস্থা বেগতিক দেখে গাড়ির ড্রাইভার এসে নমনীয় সুরে বলল, স্যার, আমি আপনাকে নিয়ে যেতে হেল্প করব। অনয়ের শরীর টলছে, তবুও সে বলল, ইটস ওকে, আমি যেতে পারবো। তখনই ঝড়ের বেগে ছুটে এলো স্রোত। চোখে মুখে প্রবল অস্থিরতা ও বিশদ চিন্তার চাপ নিয়ে বলল, আপনার এই অবস্থা হলো কি করে অনয় ভাই? অনয় চোখ তুলে স্রোতের দিকে চাইলো। মেয়েটা খেয়াল করলো অনয়ের ঠোঁট কেটে গেছে। সে অনয়ের এক হাত ধরে বলল, আপনার অবস্থা ভালো না, দ্রুত ঘরে চলুন। হঠাৎ কি হলো কে জানে, অনয় শক্ত করে স্রোতকে জড়িয়ে ধরলো, একদম বুকের সাথে মিশিয়ে নেওয়ার চেষ্টা। পারলে সে স্রোতকে বুকের ভিতরেই রেখে দেয়। আচমকা জড়িয়ে ধরার স্রোত হতবিহ্বল হয়ে গেল। তবে সে অনুভব করলো তার তার খুব শান্তি লাগছে। এই যে অনয় ভাই তাকে জড়িয়ে ধরেছে, মনে হচ্ছে পৃথিবীর সমস্ত সুখ বোধহয় সে পেয়ে গেছে। স্বামীর স্বামীর বুকে বুঝি এত প্রশান্তি। সে ওভাবে বুকে লেপ্টে থেকে বলল, ছাড়ুন আমায়। দেখছে তো। তখন ওখানে শুধু গাড়ির ড্রাইভারে ছিল। তিনি মন ভরে এই দৃশ্যটা অনুভব করছেন। তিনি নিজেও বিবাহিত, কিন্তু বৈবাহিক জীবনে শান্তি জিনিসটা ওনার একদমই নেই। তাই তো সহসা এমন দৃশ্যে তিনি মুগ্ধতা খুঁজে পেলেন। তিনি চুপচাপ দাঁড়িয়ে দেখতে লাগলেন। অনয় স্রোতকে জড়িয়ে ধরে গাঢ় কণ্ঠে বলল, দেখুক, আই ডোন্ট কেয়ার। স্রোত বিচলিত কণ্ঠে বলল, আপনি ঠিক নেই অনয় ভাই, গড়ে চলুন প্লিজ। আমি ঠিক আছি তো, তুই কাছে থাকলে আমি সবসময় ঠিক থাকি। এরূপ কথায় স্রোত থমকে গেল। কি বললো অনয় ভাই? উনি কি উনি তো তাকে সহ্যই করতে পারে না তাহলে? তবে কথাটা যেন একদম তার মনের গহীনে পৌঁছালো। কিন্তু এসব কিন্তু এখন এসব কথার কিছুই হবে না। ওনাকে জলদি গড়ে নিতে হবে। স্রোত বলল, এই বুঝি আপনার ঠিক থাকার নমুনা? কপাল কেটে কি অবস্থা হয়েছে? ঠোঁট তো কেটেই গেছে। আপনার তো খুব কষ্ট হচ্ছে। অনয় মুচকি হেসে বলল, তোকে বুকে জড়িয়ে ধরার পর সব কষ্ট উধাও হয়ে গেছে। আপনি কি আমার কথা শুনবেন না? স্রোত বেশ রাগ হয়ে এই কথাটা বলল। অনয় এবার স্রোতকে ছাড়লো, তারপর অসহায় পেচ করে বলল, আমি না হাঁটতে পারছি না স্রোত, তুই কি আমায় গড়ে নিতে সাহায্য করবি? আমি তো তার জন্যই এলাম, তাড়াতাড়ি চলুন। অন্যই তার উপর সুতের ভর ছেড়ে দেয়। এক হাতে সুতের হাত জড়িয়ে ধরে। এমন শক্ত পিটানো দেহে বার সামলাতে স্রোতের বেশ বেগ পোহাতে হচ্ছে। তবুও কষ্ট করে অন্যদিকে ধরে বাড়ির দিকে এগোলো। ড্রাইভার মনে মনে ভাবতে লাগলেন, তখন আমি বললাম, না করলো, আর এখন ম্যাডামকে স্বেচ্ছায় নিয়ে যেতে বলছে। একেই বলে ভালোবাসা। তারপর আনমনে বিড়বিড় করতে লাগলেন, কপালে যদি তাকে সুখ, দৌড়ে পালাই সকল রোগ। সুদ অন্যইকে ধরে ধরে ড্রয়িং রুমের সোফায় এসে বসলো। তখনই ছুটে এলেন ফারজানা বেগম। ছেলের এমন অবস্থা দেখে তিনি চিৎকার করে উঠেন। অনয়ের পাশে বসে ছেলেকে পরখ করে বলতে লাগলেন, বাবা, তোর এ কি অবস্থা? কি হলো, কি করে এমন হলো? অনয় মাকে শান্ত করতে বলল, রিল্যাক্স মা, তেমন কিছুই না। চোখের সামনে ছেলের এমন বিধ্বস্ত রূপ দেখার পরও আমায় রিল্যাক্স থাকতে বলছিস? বললাম তো তেমন গুরুতর কিছু হয়নি। স্রোত, আমায় ধরে একটু ঘরে নিয়ে যা। আমায় এখানে আমার এখন বিশ্রাম প্রয়োজন। ফারজানা বেগমও বললেন, হ্যাঁ স্রোত, ঘরে নিয়ে যা। তাড়াতাড়ি ফার্স্ট এড বক্স বের করে কত স্থানগুলোতে ওষুধ লাগিয়ে দিল। তুই না পারলে আমায় ডাক দিস। স্রোত হালকা হেসে বলল, ফুফু, তুমি এত চিন্তা করো না, আমি সব সামলে নেব। স্রোত অন্যইকে ধরে ঘরে নিয়ে এলো। চটজলদি ফার্স্ট এড বক্স বের করে অনয়ের সামনে ধরলো। অনয় তখন এক এক দৃষ্টিতে স্রোতের দিকে তাকিয়ে আছে। স্রোত তুলো বের করে করতে করতে বলল, এইভাবে তাকিয়ে থাকবেন না, আমার কাজ করতে অসুবিধা হবে। আমি আমার বউয়ের দিকে তাকিয়ে আছি, তাতে তোর অসুবিধা হবে কেন? তুই কে? শ্রুত ফট করে বলে ফেললো, আমি আপনার বউ। কথাটা বলেই তার জ্ঞান ফিরল যে সে আসলে কি বলেছে। একটা সহজ সরল ভাবে চিরন্তন সত্য স্বীকারোক্তি। অনয় হাসলো, ঠোঁটে হাসি বজায় রেখে বলল, যাক, স্বীকার করলি।
আমি কখনো অস্বীকার করিনি, বরং আপনি শুরু থেকে আমায় বউ হিসেবে মানতে পারছেন না। অনয়ের মুখের হাসি মিলিয়ে গেল। এই পর্যায়ে সে কিছু বলল না। আগেরকার মতো গম্ভীর রূপ ধারণ করলো। স্রোত কপালে কত স্থানটাতে তুলো চেপে ধরলো। ব্যথা লাগলেও টু শব্দ করলো না সে। হঠাৎ জিজ্ঞাসা করলো, তুই আমার জন্য চিন্তা করছিলি স্রোত? ফুফু অনেক চিন্তা করছিল আপনার জন্য। তুই করিসনি? স্রোত চুপ করে রইল। স্রোতের নীরবতা অনয় পছন্দ হচ্ছে না। সে অধৈর্য হয়ে বলল, তোকে কিছু জিজ্ঞাসা করেছি? স্রোত কয়েক সেকেন্ড চুপ থেকে মজা করে বলল, না, আপনার জন্য চিন্তা করতে আমার বয়েই গেছে। আমার তো আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই যে আপনার জন্য চিন্তা করব। অনয় কিছু বলল না। সে স্রোতের মুখের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। স্রোত আর চোখে খেয়াল করে বলল, এই আপনি হাসছেন কেন? তুই একদমই মিথ্যা বলতে পারিস না স্রোত। স্রোত থতমত খেয়ে বলল, মানে? অনয় শ্বাস ছেড়ে বলল, কে জানি জ্বরের বেগে ছুটে এসে আমায় বলেছিল আমি নাকি একদমই ঠিক নেই, আমি নাকি খুব কষ্ট হচ্ছে, আমার এখন ঘরে যাওয়া প্রয়োজন। ওটা তো আমি ওই যে মানে। স্রোত কথা শেষ করতে পারলো না। তার আগেই অনয় স্রোতের ঠোঁটের উপর এক আঙ্গুল রেখে চুপ করিয়ে দিল। মুখটা স্রোতের মুখের কাছে এনে এনে ঠোঁটের চারপাশে স্লাইড করতে করতে লো ভয়েসে বলল, আমি তোর চোখের ভাষা বুঝতে পারি স্রোত। তোর চোখ তখন অস্বস্তি ছিল। আর সেটা কার জন্য জানিস? আমার জন্য। তাহলে ভাব, তুই আমার জন্য কতটা চিন্তা করেছিলি। স্রোত চোখ দুটো খিচে বন্ধ করে রেখেছে। অন্যয় এত কাছে আসায় তার শ্বাস প্রশ্বাস স্রোতের চোখে মুখে আছড়ে পড়ছে ঠিক সেদিনকার মতো। তার শ্বাস স্রোত হয়ে সয়ে আসছে। অন্যয় সেভাবেই বলল, চোখ খুল স্রোত। আহ, আপনি দূরে সরুন। দূরে সরার জন্য কাছে আসিনি। তাহলে কেন এসেছেন? কিছু একটা করার জন্য। মানে? অন্যের পূর্ণ দৃষ্টি তখন স্রোতের গোলাপি ঠোঁটের উপর। একদম অদম্য নেশা মাথাছাড়া দিয়ে উঠেছে। কিছুতেই সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না। সে হঠাৎ দেখলো, স্রোত, বলুন, তুই এখন কোথাও ওষুধ লাগাচ্ছিলি আপনার ঠোঁটে, কারণ আপনার ঠোঁট কেটে গেছে। একটা কাজ করবি? আপনি দূরে সরলে করব। না, কাছে দেখেই করতে হবে। পারবো না। ঠিক আছে, আমিও তাহলে ওষুধ লাগাবো না। আমার কষ্ট হবে, ব্যথা হবে, তাতে কার কি? স্রোত এবার হার মানলো। বলল, বলুন কি করতে হবে। অনয় হেসে বলল, আমার ঠোঁটের কাটা জায়গাটায় একটা চুমু দিবি। স্রোত যেন আকাশ থেকে পড়লো। হতবাক হয়ে বলল, কি? আস্তে এমন চেঁচাচ্ছিস কেন? আমি পারবো না। বেশ, তাহলে আমার খোদাই থাকলো। আপনি এমন করছেন কেন অনয় ভাই? আমি আমার সিদ্ধান্তে অটল। আর কোনো কথা শুনতে চাই না। এই বলে অনয় দূরে সরে গেল। স্রোত পড়ল বিপদে। দুনিয়ার সবচেয়ে কঠিন কাজটা দিয়েছে তাকে করার জন্য। সে কি করবে এখন? চুমু না দিলে অনয় আবার ওষুধও লাগাবে না। কি এক জ্বালা! অনয় কিছুক্ষণ অপেক্ষা করে বলল, ঠিক আছে, তোকে জোর করব না, উঠলাম আমি। অনয় বসা থেকে উঠে যাবে এমন সময়ই দূরে হতে উড়ে এসে আসার মতো অনয়ের ঠোঁটে চুমু খেলো স্রোত। অনয় যেন মুহূর্তটাই অপেক্ষা করছিল। স্রোত সরে যাবে তার আগেই অনয় এক হাতে স্রোতের চুল চুল গলিয়ে ঘাড়ে রেখে স্রোতের ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দেয়। বিয়ের পর এই প্রথম তাদের কাছে আসা, ভালোবাসার স্পর্শ অনুভব করা। দুটো হৃদয় অনুভব করছে তাদের মনের কথা। দুটো হৃদয় অনুভব করছে তাদের মনের কথা। দীর্ঘ সময় পর স্রোতকে ছাড়লো অনয়। স্রোতের দম আটকে আসছিল। নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। অনয় ছাড়তেই সে জোরে জোরে শ্বাস নিতে থাকে। এই অনাকাঙ্ক্ষিত ঘনিষ্ঠতায় স্রোত যতটা না লজ্জা পেল, তার চেয়েও বেশি অনুভূতির দুটানায় মত্ত সে। অনয় বাইরে হঠাৎ এমন ভালোবাসাপূর্ণ আচরণ সে কেন জন্য নিতে পারছে না। মানবেই বা কিভাবে? ছোট হতে দেখে আসছে অনয় ভাই তাকে পছন্দ করে না। সবসময় ধমকের উপর রাখতো। তার সামনে পড়লেই পৃথিবীর সকল গম্ভীর্যতা ওনার উপর মাঝে এসে ভর করত। তার উপর বাসর রাতে কেমন আচরণটাই না করলো। এসব কিছু সে স্রোত বলতে পারে না। বিনা কারণে কেউ তার সাথে খারাপ ব্যবহার করলে সে কিছুতেই মানতে পারে না। ভিতরে ভিতরে অস্থির লাগে, অশান্তি সৃষ্টি হয়। মনে যে কত সৃষ্টি হয়, সেই কতের দাগটা যে চিরকাল থাকে। তাহলে আজ হঠাৎ এত কাছে আসার কারণ কি? এই নেশা বোধ হয় আর ছাড়তে পারবো না। ঠোঁটের কোণে হালকা হাসি ঝুলিয়ে অনয়
এই মুহূর্তে সুতের ভীষণ লজ্জা লাগছে, লজ্জায় সে সামনে তাকাতে পারছে না। সে দৃষ্টি মেঝেতে রেখে দৌড়ে রুম হতে বেরিয়ে গেল। ফারজানা বেগম অন্যকে দেখতে রুমে আসছিল। স্রোতকে ওভাবে দৌড়ে যেতে দেখে ভড়কে গেল তিনি। মেয়েটা এভাবে দৌড়ে যাচ্ছে কোথায়? অন্যের কিছু হলো না তো আবার? তিনি যিনি ব্যস্ত পায়ে হেঁটে অনয়ের কাছে গেলেন। গিয়ে দেখেন ছেলে তার মুচকি মুচকি হাসছে। সবকিছু কেমন ওনার মাথার উপর দিয়ে যাচ্ছে। এদের কি হয়েছে কে জানে। তিনি এগিয়ে এসে বললেন, পাগলের মতো একা একা হাসছিস কেন? অনয় দ্রুত স্বাভাবিক ভঙ্গিতে ফিরল। বলল বানিয়ে বানিয়ে, আসলে ফ্রেন্ডসদের নিয়ে একটা হাসির ঘটনা মনে পড়লো হঠাৎ, তাই হাসছিলাম। ফারজানা বেগম সরু চোখে তাকালেন। যে ছেলেকে হাজারটা জোকস বললেও মুখে হাসি ফোটে না, সে ছেলে হাসির ঘটনা মনে করে হাসছে। তিনি এ নিয়ে আর মাথা ঘামালেন না। ছেলের পাশে বসে মাথায় হাত বুলিয়ে বললেন, ওষুধ লাগিয়েছিস? হুম, স্রোত লাগিয়ে দিয়েছে। ও, ভালো কথা। স্রোত এভাবে দৌড়ে কোথায় গেল রে? যেভাবে ছুটছিল, আমি ভাবলাম কি না কি হলো। অনয় আগের মতোই করে বলল, ওটা তুমি স্রোতকে জিজ্ঞাসা করো। আমি কিভাবে জানবো ও কেন দৌড়ে গেল? না মানে আমি ভাবছিলাম তোর আবার কিছু হলো কিনা। আচ্ছা শোন, আমার দিকে তাকা। আমার দিকে তাকিয়ে বলতো, কিভাবে হলো এসব? তোর এমন অবস্থার কারণ কি? মায়ের দিকে তাকিয়ে মিথ্যা বলতে পারবে না অনয়, কিন্তু সত্যটা বলাও যাবে না এখন। সে শ্বাস ছেড়ে বলল, মা, বাদ দাও না এসব। কেন বাদ দিব? তোকে এই অবস্থায় দেখার পর আমার ঠিক কেমন লাগছিল সেটা তোকে কি বলে বোঝাতে পারবো না। আমার এখন হাত পা কাঁপছে। সন্তানের এমন অবস্থা কোনো মাই সহ্য করতে পারে বল? অনয় এক হাতে মাকে জড়িয়ে ধরে, এত টেনশন করো না মা, আমি ঠিক আছি তো। দেখতেই তো পাচ্ছি কেমন ঠিক আছিস। সত্যি করে বল কি হয়েছে? সময় হলে সব বলবো মা। ফারজানা বেগম কেঁপে গেলেন। রাগ মিশ্রিত কণ্ঠে বললেন, তোর সবকিছুর শুধু সময় হলে বলবো, সময় হলে বলবো। তোর জীবনে সেই সময়টা আর হয় না। ধৈর্য ধরো, সব জানতে পারবে। স্রোত অনেকক্ষণ যাবৎ ড্রেসিং রুমে পায়চারি করছে। হাতের আঙ্গুল ওড়না পেঁচিয়ে এপাশ ওপাশ হতে হতে এপাশে করছে। ফারজানা বেগম তখন নিচে এলেন, স্রোতকে দেখে বললেন, স্রোত, কি হয়েছে স্রোত? এখন তখন এইভাবে দৌড়ে গেলে কেন? স্রোত ভ্যাবাচ্যাকা খেলো। সে আমতা আমতা করে বলল, ওই আমার আসলে পানির পিপাসা পেয়েছিল, জগে পানি ছিল না, তাই পানি খেতে এসেছিলাম। পানি খাওয়ার জন্য কি এভাবে দৌড়ে যায়? তোর বাচ্চামো স্বভাব আর গেল না? স্রোত লজ্জা পেয়ে হাসলো একটু। ফারজানা বেগম বললেন, শোন, অনয়ের আর নিচে আসার দরকার নেই। তুই তোর খাবার সহ ওটা নিয়ে ঘরে যা। আচ্ছা ফুফু। স্রোত ওদের দুজনের খাবার ঘরে নিয়ে গেল। অনয় তখন পরনের শার্ট খুলছিল। স্রোত খাবারটা টেবিলে রেখে চটজলদি রুম হতে চলে যাচ্ছিল। অনয়ের ডাকে তার পা দুটো থেমে যায়। দাঁড়া। স্রোত এদিকে না ঘুরে বলল, বলুন, কোথায় যাচ্ছিস? আপনি চেঞ্জ করছেন তাই বাইরে যাচ্ছি। আমি চেঞ্জ করলেই তোর বাইরে যেতে হবে? আমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার চেঞ্জ করা দেখবো? নিজের মতো সবাইকে অসভ্য ভাবেন নাকি? তখন থেকে তখন থেকে ওদিক ঘুরে কথা বলছিস কেন? এদিকে তাকা। আপনার চেঞ্জ করা শেষ হোক তারপর। শেষ। স্রোত ধীরে ধীরে অনয়ের দিকে ফিরলো। দেখলো পরনের শার্ট পাল্টে কালো টি শার্ট পরেছে। অনয় স্রোতের কাছে এসে বলল, ফিলিংস কেমন? স্রোত বুঝতে না পেরে বলল, কিসের ফিলিংস? বোর্ডের কাছ থেকে প্রথম চুমুর একটা ফিলিংস আছে না? স্রোত থতমত মুখে বলল, কোনো ফিলিংস নেই। আচ্ছা বেশ, তোকে একটা কথা জিজ্ঞাসা করতে ভুলে গেছিলাম। ওই অর্ক পরে কতক্ষণ ছিল? যতক্ষণ মন চায় থাকুক, তাতে আপনার কি? অনয় শক্ত কণ্ঠে বলল, অনেক কিছু। বল কতক্ষণ ছিল? অনেক বেশি সময় ছিল। তোর সাথে ও পরে কি কি বলেছে? আমায় বল সব। অনয় বিছানায় গিয়ে বসলো। স্রোতকে ইশারা করলো তার কাছে বসতে। স্রোত না বসে দাঁড়িয়ে থেকেই বলল, আপনি এত কৈফিয়ত চাইছেন কেন? স্বামী হিসেবে এটা আমার দায়িত্ব। স্রোত বিদ্রূপ ভঙ্গিতে হাসলো। ঠোঁটের কোণে হাসি বজায় রেখে বলল, স্বামী? স্বামী হিসেবে আরো কত দায়িত্ব তো আছে, সেগুলো আগে পালন করুন। অনয় ভাই, আমি বলতে আমি বলতে পারি না যে আপনি বাসর রাতে আমার ঘর হতে বের করে দিচ্ছিলেন, আমার চরিত্রের দিকে আঙ্গুল তুলেছেন, অযথা কারণে আমার ফোন ভেঙেছেন। আপ একজন আদর্শ স্বামী হিসেবে এগুলো করা কতটুকু যুক্তিযুক্ত? অনয় গম্ভীর মুখে বলল, তুই আবার এসব শুরু করলি? কেন করব না? নিজের বেলায় খুব গায়ে লাগে তাই না? স্টুপিড। একদিন বুঝবি আমি এসব কেন করেছিলাম। এখন এদিকে আয়। আপনি বলুন, আমি শুনছি।
তোকে আসতে বলেছি। স্রোত বাধ্য হয়ে অনয়ের কাছে গেল। অনয় একটানে স্রোতকে নিজের কোলে বসিয়ে দেয়। স্রোত হকচকিয়ে যায়, আড়ষ্ট হয়ে যায় তার দেহখানি। অনয় বলল, খাবারের জন্য এসেছি খাবার কার জন্য এনেছিস? আমার জন্য? আপনার, আমার দুজনের জন্যই। আমার হাতে ব্যথা, তুই খাইয়ে দে। আমি পারবো না। সোজা হাতটা উত্তর দিল স্রোত। অনয় রেগে বলল, তুই এখন বেশি করছিস কিন্তু। আপনি আমায় কোল থেকে নামান, তাহলে খাইয়ে দিব। না, কোলে বসেই খাওয়াতে হবে। সব সময় আপনার কথা মতো হবে নাকি? তখনও আপনার কথাই কাছে, কাছে থেকেই। কাছে থেকেই কি? বুড়ো নাচিয়ে জিজ্ঞাসা করে অন্যয়। স্রোত নিচু সুরে বলল, কিছু না। অন্যয় হাসলো, বলল, আমার খুব খিদে পেয়েছে কিন্তু। স্রোত বুঝলো কোলে বসেই খাওয়াতে হবে। সে যতই না করুক, অনয় ভাই শুনলে তো এই একরোকা মানুষটাই কিনা তার স্বামী হতে হলো। সে হাত বাড়িয়ে টেবিল থেকে খাবারের প্লেটটা নিয়ে এক লুকমা ভাত অনয়ের মুখের সামনে ধরলো। অনয় ভাত খাওয়ার পর স্রোতের হাত ধরে আঙ্গুলগুলো চেটে ফুটে খেতে লাগলো। এদিকে লজ্জায় স্রোতের অবস্থা কাহিল। কোনো রকম সে অনয়কে খাইয়ে দিয়ে নিজেই রুমে গেল। খাবারের প্লেট খাবারের প্লেট সব নিচে রেখে রুমে ঢুকতেই দেখলো অনয় রুমে নেই। তাকিয়ে দেখলো লোকটা বেলকনিতে দাঁড়িয়ে আছে। সে আর ওদিকে গেল না, বিছানা গোছাতে ব্যস্ত হলো। পাশের টেবিলে অনের ফোন রাখা। হঠাৎ টুং করে মেসেজ আসার শব্দ হলো। না চাইতেও শ্রুতির চোখ গেল সেদিকে। মেসেজটা পড়তেই শ্রুত থমকে গেল। মেসেজটা ছিল, তুমি আমার না হলে আর কারো হতে পারবে না অনয়। আমি তোমাকে ভালোবাসি। তোমার তো আমায় বিয়ে করার কথা ছিল। তুমি আমায় ছেড়ে কিভাবে অন্য একজনকে বিয়ে করলে? তবে সমস্যা নেই, তোমার এই সংসার বেশি দিন টিকবে না। আমি টিকতে দেব না। অবিশ্বাস্য চোখে ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে স্রোত, যেখানে জ্বলজ্বল করছে কয়েক বাক্যের মেসেজ। তার মন মস্তিষ্ক কেমন নিস্তেজ হয়ে আসছে। দু চোখে কেবল বিশ্বাস ভঙ্গের বেদনা। অনয়কে সে খারাপ ব্যবহারের জন্য অপছন্দ করলেও একটা দিক থেকে পছন্দ করত। সেদিন অনয় ভাইয়ের দৃঢ়তার সাথে বলা সেই কথাটা, যে ওনার জীবনে কোনো মেয়ে ফ্রেন্ড নেই, সেই কথা শোনার পর থেকে মনে এক ধরনের অদ্ভুত প্রশান্তি অনুভব করছিল সে। না চাইতেও ওনার প্রতি বিশ্বাসের একটা গাঢ় আস্তরণ তৈরি হয়েছিল। উনি উনি আর যাই করুক, কখনো অন্য মেয়ের দিকে নজর দিবে না। কিন্তু আজ এ কি দেখলো সে? নিশ্চয়ই মেয়েটার সাথে কোনো না কোনো সম্পর্ক তো ছিলই, যার রেশ ধরে এত বড় একটা মেসেজ দিতে পেরেছে। সুদ ফোনটা আগের জায়গায় রেখে দপ করে বিছানায় বসে পড়ল। বিছানায় দুহাত ভর দিয়ে মাথা নিচু করে সে চারিদিকে উদ্বাদের ন্যায় নজর বোলাতে থাকে। সে এখন কি করবে, কোথায় যাবে, কিছুই বুঝতে পারছে না। এই মেয়েটা কে? ওনার সাথে অনয় ভাইয়ের কি সম্পর্ক ছিল? উনি কি অনয় ভাইয়ের প্রাক্তন? কথাটা বাতে বাতে স্রোতের কেমন হাঁসফাঁস করলো। ভেতরটা অস্থিরতায় চেঁচিয়ে চৌচির হয়ে যাচ্ছে। এমন কেন লাগছে ওর? অনয় ভাইয়ের প্রতি তো তার কোনো অনুভূতি নেই। তাহলে ওনার প্রাক্তন আছে না নাই এটা সে মানতে পারছে না কেন? হয়তো স্বামী বলে। সহসা চোখের সামনে কেউ এক গ্লাস পানি এগিয়ে দিল। স্রোত পানির গ্লাসটার দিকে চেয়ে চেয়ে উপরে তাকালো। অনয় হাস্যহীন মুখে তার দিকে গ্লাস এগিয়ে দিয়েছে। কণ্ঠে গম্ভীরতা বজায় রেখে বলল, এমন চটপট করছিস কেন? পানি খা। সুদ মুখ ঘুরিয়ে নিল। সামনে থাকা মানুষটার তার আর সহ্য হচ্ছে না, বিষের মতো লাগছে। অনয় গ্লাসটা টেবিলে রেখে স্রোতের পাশে বসলো। গম্ভীর্যতা সরিয়ে কোমল কণ্ঠে বলল, কি হয়েছে স্রোত? কোনো কারণে মন খারাপ? স্রোত হঠাৎ ভীষণ রেগে গেল। রাগ করে গা কাঁপছে। সে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, আমার জীবনটাকে কেন নষ্ট করলেন অনয় ভাই? কেন? কি ক্ষতি করেছিলাম আপনার, যে আপনি আমায় তিলে তিলে কষ্ট দিয়ে মারছেন? অনায় অবাক হয়ে অনয় অবাক হয়ে তাকিয়ে আছে। শ্রুত এসব কি বলছে? সে কি এখনো আগের ওর ওসব কথা নিয়ে ধরে বসে আছে? অনেক বলল, দেখ শ্রুত, তুই আগের কথা ভুলে যা। আমি আপনার আগের ব্যবহারে ভোলার চেষ্টা করছি, কিন্তু পারছি না। কেন জানেন? কারণ যতই ভোলার চেষ্টা করি, ততই নতুন নতুন কাহিনী এসে আমার ক্ষত বিক্ষত করে দিচ্ছে। নতুন নতুন কাহিনী মানে? স্রোত আসল কাহিনী বলতে গিয়েও বলল, না, না, এখনই বলা যাবে না। বললে তিনি সতর্ক হয়ে যাবেন। ফলে পরবর্তীতে কি হবে সে তা গোনা করেও টের পাবেন না। জল কতদূর এগোয় তা দেখতে হবে না? এই মেয়ের সাথে ওনার আসলে কিসের সম্পর্ক তা সে নিজে উদ্ঘাটন করবে। কারো মুখের কথা সে বিশ্বাস করবে না। সে চটজলদি নিজেকে স্বাভাবিক করে এমন একটা ভাব করলো যেন একটু আগে কিছু হয়ইনি। সে সে অন্য প্রসঙ্গে নিয়ে চলে গেল।
আচ্ছা অনয় ভাই, আপনি তো আমায় ভালোবাসেন না, তাহলে তখন কেন এত কাছে এলেন? অনয় তীক্ষ্ণ দৃষ্টিতে স্রোতের দিকে তাকিয়ে আছে। কিছু যে একটা হয়েছে তা সে স্পষ্ট বুঝতে পারছে। এটাও বুঝতে পারছে স্রোত এখন প্রসঙ্গ ঘোরানোর চেষ্টা করছে। কিন্তু হয়েছেটা কি? সে ওভাবে তাকিয়ে থেকেই বলল, "তুই আমার কাছ থেকে কি লুকাচ্ছিস?" "লুকানোর মতো কিছু থাকলে তো লুকাবো। বলতে যখন চাচ্ছিস না তাহলে থাক। তোকে আমি জোর করব না।" আমার প্রশ্নের উত্তর দিলেন না। অনয় এই পর্যায়ে হাসলো, বলল, "অন্ধকে পথ দেখানো যায়, কিন্তু যে দেখেও দেখে না তাকে পথ দেখানো বড়ই কঠিন ব্যাপার। আপনি কি বোঝাতে চাচ্ছেন?" "কিছু না।" এই বলে অনয় সোফার দিকে যাচ্ছিল। যেতে গিয়েও ফের থামে। স্রোতের দিকে চেয়ে বলে, "তুই আমায় কল দিয়েছিলি?" স্রোত বলল, "হ্যাঁ, কারণ আপনি ফুফুর কল ধরছিলেন না, তাই ফুফু এসে আমায় কল করতে বলেছিল। মা ভেবেছে আমি আমি তোর কল ধরবো। কেন ধরতেন না?" "ধরেছি আমি।" "ধরেছি আমি?" "না, বুঝি তো আপনার জীবনে আমার কোনো জায়গা নেই। আপনি আমায় বিয়েটা কেন করেছেন সেটাই বুঝতে পারছি না।" অন্য এই প্রসঙ্গে কিছু বলল না। সে সোফায় বালিশ রেখে বলল, "তুই না বলেছিলি আমার কিনে দেওয়া ফোন ব্যবহার করবি না?" সুদ থতমত খেয়ে জবাব দিল, "বাধ্য হয়ে করতে হয়েছে। আগের ফোনের তো 12টা বাজিয়েছেন। এটারও বাজাবো যদি ওই অর্কের নাম্বার থাকে। এখন বল অর্কের সাথে তোর পরে কি আলাপ হয়েছে?" সুদ মনে মনে রাগ ফুঁসছে। নিজের ফোনে অন্য মেয়ের মেসেজ আসে, সে বেলায় কিছু না, এদিকে তার বেলায় কত সন্দেহ, তাও কিনা তার ছোটবেলার বন্ধুকে নিয়ে। এখন সে যদি ওই মেয়ের মেসেজটা নিয়ে তোলপাড় করে, তখন কেমন হবে? কিন্তু সে এখনই সব প্রকাশ করবে না, তাহলে তো খেলাই শেষ। অন্যই বলল, "চুপ করে আছিস কেন? এখন এড়িয়ে গেলে লোকটা পেঁচাল বন্ধ করবে না, তাই তাকে যারা করতেই থাকবে। এর চেয়ে বরং বলে দেওয়াটাই ভালো।" স্রোত সরল মনে সব বলল। সবটা শুনে অনয়ের রিয়াকশন কেমন টাহন করা গেল না। সে সোফায় বসে বলল, তোর প্রয়োজন হলে সেটা আমাকে হবে। তুই তুই তোর সমস্ত প্রয়োজনের কথা আমায় বলবি। ওকে কোনো ফ উম ওকে কেন ফোন করতে হবে? সেটা সে আমার বন্ধু হিসেবে বলেছে। বন্ধু হিসেবে বলতেই পারে। অনয় মনে মনে বলল, "গর্দভ, লাইট অফ করে ঘুমা।" স্রোত লাইট নিভিয়ে বিছানায় এসে শুয়ে পড়ে। কিছুক্ষণ পরে সে হঠাৎ করে ডেকে উঠল, "অন্নই ভাই!" সাথে সাথে জবাব এলো, "বল।" স্রোত অবাক হয়ে বলল, "আপনি ঘুমাননি?" "না।" "কি হয়েছিল আজকে? আপনার এমন অবস্থা হলো কিভাবে?" "এতক্ষণ জিজ্ঞাসা করার সময় হলো? আমি তখন নিচে গিয়ে প্রথমেই আপনাকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু আপনি বলেননি। এরপরে আরো করেছিলি। সুযোগই তো পাই নাই করার। তেমন কিছু হয়নি। তেমন কিছু না হলে আপনার এমন অবস্থা হতো না। আপনি মিথ্যা বলছেন।" "আমার মিথ্যে বুঝতে পারলি অথচ আমায় বুঝলি না? মানে? মানেটা সেদিন বুঝবি যেদিন তোর মাথায় গিলু হবে। আপনি কিন্তু আমায় অপমান করছেন। এই বেশি বকবক করিস না তো। ঘুমোতে দে আমায়।" স্রোত ভেংচি কেটে ওপাশে ফিরে নিজেও ঘুমানোর চেষ্টা করল। মাঝরাত হঠাৎ ফোন বাজার শব্দে অনয় স্রোত দুজনেই ঘুম ভেঙে গেল। স্রোত বুঝতে পারল অনয় ভাইয়ের ফোন বাজছে। এই মাঝরাতে ওনার ফোনে কে কল দেয়? ওই মেয়েটা না তো? সে ধীরে ধীরে ওপাশ হতে এপাশে ফিরে। তারপর ঘুমের ভান ধরে পড়ে থাকে। প্রথমে একবার কল বেজে কেটে যায়। দ্বিতীয়বার ফোন বাজতে থাকলে অনয় বিরক্ত নিয়ে ফোন রিসিভ করে একবার স্রোতের দিকে চেয়ে বেলকনিতে চলে যায়। স্রোত আদো আদো চোখে চেয়ে দেখলো অনয় ফোন নিয়ে বেলকনির দিকে গিয়ে কার সাথে যেন কথা বলছে। তার মনের ভয়টা সত্যি হলো বোধহয়। নিশ্চয়ই ওই মেয়েটার সাথেই কথা বলছে। তার দু চোখে ঘুম হাওয়া হয়ে গেল। দুশ্চিন্তা অস্থিরতার মাঝে ডুবে গেল সে। সে ধীরে ধীরে উঠে বেলকনির দিকে গেল। অনয় ভাই কি বলে তা শুনতে হবে। হঠাৎ একটা কথা কানে আসতেই সে স্তব্ধ হয়ে গেল। সে স্পষ্ট শুনতে পেল অনয় বলছে, নীল নিসেন নিসেন মেহের লিসেন মেহের, একসময় আমি তোমার পাশে ছিলাম, কিন্তু এখন আর থাকতে পারবো না। বেলকনির দরজা আড়ালে নিঃশ্বাস আটকে গেল। আজকে দাঁড়িয়ে আছে স্রোত, বুকের ভিতর দুক দুক শব্দ যে নিজের কানেই শুনতে পাচ্ছে। অনয় ভাই এক সময় পাশে ছিলেন মানে? কেন পাশে ছিলেন? কার পাশে ছিলেন? কে এই মেহের? সে ফের শুনতে পেল অনয় বলছে, "তুমি আমার সংসার ভাঙবে? তুমি তুমি যা বলছো তা প্রমাণ আছে? একটা প্রমাণ দেখাতে পারবে?" ওপাশ হাতে কি বলছে তা শোনা গেল না। তবে স্রোত শুধু একের পর এক ধাক্কা খাচ্ছে। সে জীবনে কখনো প্রেম ভালোবাসায় জড়ায়নি।
এসব চিন্তা মাথায় আনেনি। নিজের মনের সবটুকু ভালোবাসা ভবিষ্যৎ স্বামীর জন্য জমা রেখেছিল। যার সাথে তার বিয়ে হবে তাকে সে সমস্ত ভালোবাসা উজাড় করে দিবে, এই বোন নিয়ে সে এতকাল অতিবাহিত করেছে। তবে ভাগ্যের লিখন যায় না খণ্ডন। ভাগ্যে তার অনয় ভাইয়ের সাথে বিয়ে লেখা ছিল, তাই ওনার সাথে বিয়ে হয়েছে। বিয়ের ভাগ্যকে মেনে নিয়ে সে চেয়েছিল অনয় ভাইয়ের সাথে সুখে সংসার করতে, ওনাকে ভালোবাসতে। কিন্তু ওনার এমন আচরণের পর তার সমস্ত ইচ্ছেই যেন মরে যাচ্ছে। তার এতদিনের আশা স্বপ্ন সব বুঝি এভাবে ভেঙে যাবে? খবরদার মেহের, তুমি আমাকে ফোন করবে না। তোমার জন্য আমি আমার সংসারে অশান্তি চাই না। এই বলে অনয় ফোন কেটে দেয়। ব্যালকনির রেলিং ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। মেহেরের দেওয়া মেসেজটা পড়লো সে। তখন ফোন ধরা হয়নি দেখে মেসেজটাও পড়া হয়নি। মেসেজ পড়া মাত্রই তার শরীর তড়তড় করে কাঁপছে। এই মুহূর্তে মেহের তার সামনে থাকলে সে খুন করে ফেলতো তাকে। এত বড় সাহস, তার ফোনে এসব মেসেজ! এই জন্য মানুষকে বেশি প্রশ্রয় দিতে নেই, মাথায় চড়ে বসে এরা। তার মানে স্রোত তখন এই মেসেজ পড়েই এমন ছটফট করছিল। না জানি মেয়েটা তাকে নিয়ে কত কাহিনী না ভাবছে। তবে একটা বিষয় ভাবতেই তার ঠোঁটের কোণে হাসি ফুটলো। স্রোত তাকে নিয়ে জেলাস ফিল করে। কোনো মেয়ে তাকে মেসেজ করেছে, বিষয়টা সে মেনে নিতে পারেনি। এটুকু ভাবতেই তার ভীষণ আনন্দ হলো। সে তো চায় মেয়েটা তাকে সে মেয়েটার মন তাকে নিয়ে অনুভূতি তৈরি হোক। ঠিক তেমনি তার মন তৈরি হয়েছিল বহুকাল আগে। বেঁচে থাকতে যে অনুভূতি থেকে নিস্তার নেই, সে চায়ও না সে নিস্তার পেতে। স্রোত চটজলদি বিছানায় এসে শুয়ে পড়লো। তখন অন্নয় ভাই রুমে আসবেন। এখনই অন্নয় ভাই রুমে আসবেন। তাকে এভাবে লুকিয়ে কথা শুনতে দেখে বুঝে ফেলবেন সব। এরপর পরই এরপর এরপর পরই রুমে প্রবেশ করলো অনয়। স্রোতের কাছে এসে নিচু হয়ে তার মুখ বরাবর বসে। স্রোতের এই ফুলের মতো নিষ্পাপ মুখটার দিকে তাকিয়ে তাকিয়ে বেশ অনেকক্ষণ। চোখে মুখে গরম শ্বাস আছড়ে পড়তে স্রোত বুঝতে পারলো অনয় ভাই তার খুব কাছে। সে চোখ দুটো খিচে আরো প্রবলভাবে ঘুমের ভান ধরলো। স্রোতের লুকিয়ে লুকিয়ে কথা শোনার অনয় টের পেয়েছে। বেলকনিতে আছড়ে পড়া পূর্ণিমার ছাদের আলোয় স্রোতের ছায়া স্পষ্ট দেখেছে সে। সে মুচকি মুচকি হাসলো, মনে মনে বলল, আমাকে তো খুব পোড়াচ্ছিলি, এখন নিজে পুড়ে দেখ কেমন লাগে। সে উঠে গেল। সোফায় শুতে একটা ভাবনা মাথায় আছাড় দিয়ে উঠলো। স্রোত তাকে ভুল বুঝবে না তো ভুল বুঝে দূরে সরে যাবে না তো? স্রোত তাকে ছেড়ে চলে যাবে, এটা ভাবতে তো দম বন্ধ হয়ে আসে। এমন ভাবনা সে মাথায় আনতে পারে না। সে স্রোতকে সব সত্যি বলতে হবে খুব শীঘ্রই। পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙে স্রোতের। বাইর হতে আসা রোদের মিষ্টি আলো চোখে মুখে পড়তেই সে দু চোখ কুঁচকে ফেলে। জানালার পর্দা কে সরালো? নিশ্চয়ই অনয় ভাইয়ের কাজ এটা। তখনই ওয়াশরুম দরজা খোলার আওয়াজ পেল। স্রোত তাকিয়ে দেখলো অনয় শাওয়ার নিয়ে বের হয়েছে। পরনে স্যান্ডো গেঞ্জি, কালো ট্রাউজার। সে এই প্রথম অনয়ের ফুলে ফেঁপে ওঠা হাতের পেশিগুলো লক্ষ্য করলো। এই সাথে অনয়ের শক্তি পেটানো বিশাল দেহটা গেঞ্জির সাথে মিশে গেছে। স্রোতের একদৃষ্টি তাকিয়ে থাকার মাঝে অনয়ের সামনে এসে তুই তুই বাজিয়ে বল। যেভাবে হাঁ করে তাকিয়ে আছিস, মনে হচ্ছে জীবনে আমার মতো হ্যান্ডসাম ছেলে দেখিসনি। অবশ্য আমি একটু বেশি হ্যান্ডসাম কিনা? স্রোত ভেংচি কাটলো, বিদ্রূপের সুরে বলল, হ্যান্ডসাম না ছাই? হ্যান্ডসামের হটাও আপনার মাঝে নাই। পাড়ার মদনের মতো লোক নিয়ে এসেছে নিজেকে হ্যান্ডসাম দাবি করতে। হাহ, মানুষ যে আসলে নিজেকে কি মনে করে! অনয় হঠাৎ স্রোতের কাছে এসে দুদিকে মাথা নেড়ে চুল ঝাড়ালো। ভেজা চুল থাকায় স্রোতের চোখে মুখে পানির ছিটা লাগে। স্রোত দু চোখ বন্ধ করে মেয়েকে বিরক্তি বিরক্তি ভাব দেখিয়ে বলল, অনয় ভাই, আপনি কিন্তু আমায় খুব জ্বালাচ্ছেন। অনয় ওভাবে কাছে দেখেই বলল, তাই নাকি? খুব জ্বালাচ্ছি? জ্বালালে তো তোর গায়ে চিহ্ন থাকার কথা, কিন্তু আমি তো কোনো চিহ্ন দেখতে পারছি না। অনয় ঠিক কি বোঝাতে চেয়েছে বুঝতে না পেরে শ্রুতির সারা মুখ লজ্জায় লাল হয়ে গেল। সে কিছুটা দূরে গিয়ে বলল, ছি, আপনি কি অসভ্য! আই নো ইট। আপনি কি জীবনে ভালো হবেন না? দুঃখিত, আমি আমার বউয়ের কাছে ভালো হতে চাই না। পুরো দুনিয়ার কাছে ভালো হলেও বউয়ের কাছে সারা জীবন অসভ্যই থাকতে চাই। ফালতু কথা বাদ দেন তো। এখন বলুন, আপনি সকালে পর্দা সরিয়েছেন? ইয়েস। কেন?
অনয় দূরে সরে গিয়ে নির্বিকার ভঙ্গিতে বলল, যাতে তোর ঘুমের বা উম, আরামের ঘুমটা ভেঙে যায়। সুত রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আপনি সবসময় আমার সাথে এমন কেন করেন? এত সকাল পর্যন্ত ঘুমানো স্বাস্থ্যের জন্য ভালো না। স্রোত বিড়বিড় করে বলল, হুঁ, আসছে আমার স্বাস্থ্য বিশেষজ্ঞ। বিড়বিড় করে বললেও অনয় শুনতে পেল। সে বাঁকা হেসে বলল, স্বাস্থ্য বিশেষজ্ঞ না হলেও আমি একজন অসভ্য বিশেষজ্ঞ। আর আমি যে বিষয়ে বিশেষজ্ঞ সেটা হলো। স্রোত তড়িঘড়ি করে বলল, থাক থাক, আর বলতে হবে না, দয়া করে মুখে তালা লাগান। অন্যই তার কথা আর শেষ করল না, স্রোতের অনুরোধ রাখলো। তার হাতে থাকা তোয়ালে স্রোতের দিকে ছুড়ে দিয়ে বলল, ক্যাচ ইট। হঠাৎ করে ছুঁড়ে মারায় স্রোত ধরতে তো পারলই না, বরং তোয়ালেটা তার মুখের উপর গিয়ে পড়ে। সে তোয়াল ছড়িয়ে চেঁচিয়ে বলল, অনয় ভাই, এসব কি? অনয় এক লাফে বিছানায় উঠে বলল, নে, আমার চুল মুছে দে, জলদি কর, আমার অফিসে যেতে হবে। কেন, আপনি চুল মুছতে পারেন না? এত কথা বলিস কেন? যেটা বলেছি সেটা কর। সুতোরও কেন জানি না করতে ইচ্ছে করছিল না। তারও মন চাচ্ছে অনয়ের চুলগুলো খুব যত্ন করে মুছে দিতে। সে অনয়ের ঠিক পিছনেই বসে তোয়ালে দিয়ে অনয়ের চুলগুলো মুছে দিতে লাগলো। হঠাৎ তার গত রাতের কথা মনে পড়ে। মনে মনে পড়ে সেই মেসেজটার কথা, মেয়েটার কথা, মেহের। তার এবার মনে জেদ চাপলো, কোপ করে রাগ হতে লাগলো। আর সেই রাগ প্রয়োগ করলো অনের চুলের উপর। এত জোরে চুল মুছতে লাগলো যে চুল বোধহয় সব ছিঁড়ে ফেলবে। তোয়াল দিয়ে নিজের সবটুকু বল প্রয়োগ করে চুল মুছতে লাগলো, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো অনয় একটা টু শব্দ করলো না। সে এমন ভাবে চোখ বন্ধ করে রেখেছে, যেন যেন মনে হচ্ছে স্রোত কত যত্ন করেই না তার চুলগুলো মুছে দিচ্ছে। বেশ কিছুক্ষণ পর স্রোত চুল মোছা শেষ করে বলল, আপনার কি একটুও ব্যথা লাগছে না? চুপ করে আছেন কিভাবে? কোনো রিয়াকশনও দিচ্ছেন না। অনয় বন্ধ চোখ দুটো খুলল, স্রোতের দিকে এক দৃষ্টি তাকিয়ে বলল, আমি ব্যথা অনুভব করিনি। আমি অনুভব করেছি তোকে, তোর স্পর্শকে। আমি অনুভব করেছি আমার বউয়ের আমার চুল মুছে দিয়েছে। কিভাবে মুছে দিয়েছে সেটা ফ্যাক্ট না। চুপচাপ শুনে গেল কথাগুলো। তার এখন কেন জানি খুব রাগ লাগছে। আহারে, জেদের বসে কেন যে এমন করেছে, এমন করতে গেল। অনয় ফের বলল, তবে তোর হঠাৎ এই জেদের কারণ কি আমি জানি। দুদিন ধরে তোর মতো এই আগুনে পুড়েছি তো, অভিজ্ঞতা বেশি। স্রোত হকচকিয়ে বলল, কি জানেন? শুনতে চাস? অবশ্যই। ওকে, রাতে এসে এই নিয়ে তোর সাথে আমার কথা আছে। এই বলে অনয় চলে গেল নিচে। এদিকে স্রোত ভাবতে লাগলো, তার সাথে আবার কিসের কথা? আর উনি তখন কি বললেন? আমার মতো উনিও আগুনে পুড়েছেন? ওনার কথার আগাগোড়া কিছুই বুঝতে পারে না। এই লোককে বোঝার সাধ্যই বোধহয় নেই। সকালের নাস্তা খেয়ে অনয় চলে গেছে অফিসে। স্রোত ড্রয়িং রুমে বেশি টিভি দেখছে। পাশেই ফারজানা বেগম বসে পান খাচ্ছেন। স্রোত ফুফুকে খেয়াল করে বলল, তুমি পানও খেতে পারো ফুফু, পান খাওয়ার প্রতিযোগিতায় ফার্স্ট হবে তুমি। ফারজানা বেগম মুখে ফান দিয়ে বললেন, ভালো লাগে রে, আমাদের বংশে কেউ তো পান খায় না, আমি কেন পান খাই বলতে পারিস? কি জানি কেন খাও। কত চেয়েছি পান খাওয়া ছেড়ে দিতে, পারিনি, মরার আগে বোধহয় পারবও না। কিছুক্ষণ চুপ থেকে তিনি হঠাৎ বলে উঠলেন, স্রোত, একটা কথা জিজ্ঞেস করতাম? হ্যাঁ ফুফু, বলো। তিনি কিছুটা ইতস্তত করে বললেন, তোর আর অন্যের মাঝে সব ঠিকঠাক আছে তো? স্রোত এই কথার জবাব সাথে সাথে দিতে পারল না। স্রোতকে চুপ দেখে তিনি ফের বললেন, মানে কিছু বোঝাতে চাচ্ছি, তোদের মাঝে কোনো সমস্যা হচ্ছে না তো? দেখ, আমি বড় দায়িত্ব নিয়ে অন্যের সাথে তোর বিয়ে দিয়েছি। এখন যদি কোনো সমস্যা হয় তাহলে তো ভাবির সামনে মুখ দেখাতে পারবো না। তাছাড়া আমার ভাইটাকেও কথা দিয়েছিলাম যে আমার অন্যের কাছে তোর মেয়ে রাজরানীর মতো থাকবে। তোর কোনো কষ্ট হলে আমার ভাইটার আত্মাও যে শান্তি পাবে না। মৃত বাবার কথা মনে পড়তেই সুদের বুকের ভিতরটা হু হু করে উঠলো। তার বাবা নেই, কত বছর হয়ে গেল। তার বিয়ে নিয়ে বরাবর তার বিয়ে নিয়ে বাবারই বেশি স্বপ্ন ছিল, অথচ এই বিয়ের সময় তার বাবাই নেই। সে নিজেকে সামলে নিয়ে বলল, ফুফু, তুমি চিন্তা করো না তো এত। অনয় ভাইয়ের সাথে আমার সব ঠিকঠাক, কোনো সমস্যাই হচ্ছে না। সত্যি বলছিস তো? তাছাড়া তোদের বিয়ের সময় আমার চেয়ে বেশি আগ্রহ ছিল অনয়ের। তোকে বিয়ে করার জন্য আমার মাথা খারাপ করে দিচ্ছিল। মনে হচ্ছিল তোকে এই মুহূর্তে বিয়ে করতে না পারলে সে পাগল হয়ে যাবে। তাই তো হুট করে বিয়ের আয়োজন করতে হলো।
না হলে ভাবি তোর বিয়েটা আরো পরে দিতে চেয়েছিল। এখন যদি এই হতচ্ছাড়া তোর সাথে উল্টাপাল্টা কিছু করে, তুই ডিরেক্ট এসে আমায় বলবি। কথাগুলো শুনে শ্রুতির বিস্ময়ের যেন শেষ নেই। অনয় ভাই তাকে বিয়ে করার জন্য পাগল হয়ে যাচ্ছিল, কিন্তু ওনাকে দেখে তো তা মনে হয় না। মনে হয় উনি তাকে সহ্যই করতে পারে না। যদি সত্যিই করতে না পারে, তাহলে বিয়ে করতে চাইছিল না কেন? সেই গরু গম্ভীর অনয় বাইকে তার বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছিল ভাবতে, তার শির দ্বারা বেয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। মনের মাঝে অদ্ভুত রকমের অনুভূতি হচ্ছে। এই অনুভূতির নাম আসলে কি দেওয়া যায়? ভালোবাসা? স্রোতের এই দেন ভেঙে ফারজানা বেগমের পরবর্তী প্রশ্ন। হ্যাঁ রে স্রোত, অনয়ের গত রাতের এই অবস্থা কেন হয়েছে? তোকে কিছু বলেছে? না ফুফু, আমি জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু অনয় ভাই বললেন তেমন কিছুই না। আমাকেও কিছু বলল না, কিন্তু আমি নিশ্চিত বড় ধরনের কিছু একটা হয়েছে। ছেলেটা কেন যে কিছু বলছে না। তোর ফুফাকে আমি এসব জানাইনি। এমনি হার্টের রোগী, পরে টেনশনে কখন কি হয়ে যায়। এই বলে তিনি ভুরু কুঁচকে বললেন, এই অনয় বাই মানে কি? তুই এখনো অনয় বাই ডাকিস? লোকে শুনলে তো ভাববে তোরা ভাই বোন। তোদের এখন বিয়ে হয়েছে না? আমাদের ফুফু ফুফা বলিস, তাতে সমস্যা নেই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু অন্যকে আর তুই ভাই বলে ডাকবি না। তাহলে কি বলে ডাকবো? কত কিছু আছে ডাকার জন্য, সেই সব কি এখন তোকে শিখিয়ে দিতে হবে? তাদের কথাবার্তার মাঝেই কলিং বেল বেজে উঠলো। এই সময় আবার কে আসলো? স্রোত উঠে গেল দরজার কাছে। দরজা খুলতে দেখতে পেল সামনে দাঁড়িয়ে আছে প্রায় তার বয়সী একজন মেয়ে। মেয়েটার পরনে টপস জিন্স, গলার দুপাশে হাতে ওড়না ওড়না জড়ানো ঝুলছে। চুলগুলো উম চুলগুলো পানি টেল করে বাঁধা, হাতে একটা পার্স। স্রোত মেয়েটাকে চিনতে পারলো না। সে জিজ্ঞাসা করলো, কে আপনি? মেয়ে সামনে থাকা মেয়েটা খুবই দাম্ভিকতার সাথে জবাব দিল, আম মেহের, ফারিস্তা মেহনাজ মেহের। মেহের নামটা শুনতে সুতের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে দাঁড়ানো থেকে 2 কদম পিছিয়ে গেল। মেহের ভিতরে প্রবেশ করে বলল, তুমি কে? এই বাড়ির কাজের লোক নাকি? কথাটা চরম অপমান বোধ করলো স্রোত। তবে সেও কম কিসে। সে মেহেরের দিকে এক পা এগিয়ে গিয়ে বলল, ইউ আর রং, আই এম মিসেস তাহজিদ শাহরিয়ার অনয়। মিসেস মানে? মিসেস মানে বুঝছো তুমি? কখন নামের পূর্বে মিসেস যোগ করা হয় জানো তো নাকি? কিছুটা কিছুটা ঠাট্টার সুরে জিজ্ঞাসা করলো স্রোত। স্রোতের এই দাপটের সাথে জবাব দেওয়ার সাথে ঠাট্টা সুর প্রশ্নের মেহেরের গা জ্বলে উঠলো। রাগের টগবগ করছে সে। তবে উপরে উপরে স্থির থাকার চেষ্টা করে জোরপূর্বক মুখে হাসি ফুটিয়ে বলল, জানবো না কেন? আমি কি অশিক্ষিত নাকি? দেখে তো তাই মনে হচ্ছে। আস্তে করে বলো স্রোত। মেহের ভ্রু কুঁচকে বলল, কি বললে তুমি? স্রোত কিছু বলতে যাবে, তার আগেই ফারজানা বেগম উপস্থিতিতে তাদের কথার বাটা পড়ে। কে এসেছে রে স্রোত? এই বলে সামনে তাকাতেই তিনি বললেন, তোমাকে তো চেনা চেনা লাগছে। অনয়ের অফিসে মনে হয় দেখেছিলাম। কি নাম জানি তোমার? মেহের হাসিমুখে বলল, আসসালামু আলাইকুম আন্টি, আমি মেহের, চিনতে পেরেছেন? ওয়ালাইকুম আসসালাম। ও মেহের, জানিস স্রোত একবার অনয়ের অফিসে গিয়েছিল। সেখানে অনয় তার অফিসে কর্মরত সকলের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। সেই সুবাদে ওকে চেনা চেনা লাগছিল। ভালো আছেন আন্টি? এই তো আল্লাহ রেখেছে যেমন। তুমি কেমন আছো? তোমার পরিবারের সবাই ভালো আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। আচ্ছা, বসো এসে। স্রোত মনে মনে ভাবতে লাগলো, তার মানে এই মেহের অন্যই ভাইয়ের অফিসের কর্মচারী। একজন কর্মচারী হয়ে বসকে রাত বিরাতে ডিস্টার্ব করে, তার উপর বস দেখাতে তার উপর বস যেখানে মেরিট। মেয়েটার সাহস কোন পর্যায়ে গেলে এমন জঘন্য কাজ করতে পারে? আবার তার সাথেও কি ভাবটাই না দেখালো। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, অন্যই ভাই যদি প্রশ্রয় না দিয়ে থাকে, তাহলে ওর এমন সাহস পাওয়ার কথা না। কারণ চাকরি হারানোর ভয় সবার মাঝেই থাকে। নিশ্চয়ই অনয় ভাইয়ের কাছ থেকে তেমন প্রশংসা পেয়েছে বলেই মেয়েটা আজ ওনার বাসা অব্দি চলে এসেছে। না, আর সে চুপ থাকবে না। আজই অনয় ভাইয়ের সাথে এ নিয়ে একটা বোঝাপড়া হবে। অনয় তো অফিসে গেল, তাহলে তুমি হঠাৎ এখানে এলে যে? অফিসে যাওনি? অনয় কি জানে তুমি যে বাসায় এসেছো? ফারজানা বেগমের প্রশ্নে মেহেরের মুখের হাসি মিলিয়ে যায়। চোখ মুখ কেমন শুকনো হয়ে ওঠে। সে কি বলবে ভেবে পাচ্ছে না। কিছুক্ষণ নীরবতা পালন করে বলল,
আমি তো ওনার অফিসে কাজ করি না, রিজাইন দিয়ে দিয়েছি। ফারজানা বেগম অবাক হয়ে বললেন, সে কি, কবে দিলে? অনেকদিন হয়ে গেছে। রিজাইন দিলে কেন? এখন তাহলে কোথায় জব করো? আন্টি আসলে কি বলবো, অফিসে একটা ঝামেলা হয়েছিল তাই তো রিজাইন দিয়েছি, এখন চাকরি করছি। কি এমন ঝামেলা হয়েছিল শুনি যে তুমি রিজাইন দিয়ে দিলে? আন্টি, আমি আর এখানে সেসব মনে করতে চাই না। থাক না। শ্রুতের কেন জানি মনে হচ্ছে ঝামেলাটা অন্য জায়গায়, নিশ্চয়ই এই মেয়ের চরিত্রের জন্যই অনয় ভাই একে অফিস থেকে বের করে দিয়েছে, আর এখন বানিয়ে বানিয়ে মিথ্যা বলছে। সে চাইলেই গত রাতের ওই মেসেজটা এবং মাঝরাতের অনয় ভাইকে কল করার ব্যাপারটা ওনাকে যারা করতে পারে, কিন্তু ফুফুর সামনে সে এসব করবে না। সে সে শুধু সুযোগের অপেক্ষায় আছে, সুযোগ পেলেই ওকে ধরবে সে। শ্রুত বলল, কেন মনে করতে চাও না? একটু মনে করো, আমরাও শুনি তোমার রিজাইন দেওয়ার কারণটা। মেহের বিরস মুখে বলল, আমি আসলে বলতে চাচ্ছি না। ফারজানা বেগম বললেন, আচ্ছা থাক। তা মেহের, ওকে চিনেছো তো? ও শ্রুত আগে ছিল আমার ভাতিজি, আর ও এখন আমার ছেলের বউ, আমার একটা টুকটুকে বৌমা, তোমাদের ম্যাডাম। মেহের কটমট করে ভাবতে লাগলো, ম্যাডাম মাই ফুড, এতটুকু একটা মেয়ে নাকি আমার ম্যাডাম? বসের বউ হয়েছে দেখে কি হয়েছে, এই জায়গাতে তো আমার থাকার কথা ছিল। কে জানে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে এই মেয়েটা। এই মেয়েটার থেকে আমি কোন দিক থেকে কম ছিলাম যে বস আমাকে পছন্দ করলো না? মনে মনে এত কিছু ভাবছে মেহের, জিজ্ঞাসা করলো শ্রুত। আকস্মিক প্রশ্ন করায় মেহের প্রথমত খেলো, আমতা আমতা করে বলল, কই কিছু না তো। তুমি হঠাৎ কি মনে করে এখানে এলে? তীক্ষ্ণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে জানতে চাইলো স্রোত। মেহের বলল, কেন আমি আসতে পারি না? আমি আঙ্কেল আন্টিকে দেখতে এসেছিলাম, সাথে স্যারকেও। স্যার কেমন আছে, কি অবস্থায় আছে? এর মাঝে ফারজানা বেগম বললেন, আচ্ছা তোমরা গল্প করো, আমি গিয়ে দেখি রহিমা কি করছে, নাস্তার আয়োজন করতে হবে। মেহের ব্যস্ত হয়ে বলল, না না আন্টি, কোনো নাস্তার প্রয়োজন নেই, আপনি এত ব্যস্ত হবেন না। তুমি চুপ করো তো, তুমি সুদের সাথে বস বসে কথা বলো, আমি আসছি। এই বলে ফারজানা বেগম উঠে রান্নাঘরের দিকে গেলেন। মেহের আশেপাশে চোখ বুলিয়ে নিল কেউ আছে কিনা, তারপর তার সামনাসামনি বসা শ্রুতির দিকে কিছুটা ঝুঁকে বলল, কেমন চলছে তোমাদের বিবাহিত জীবন? খুব ভালো, স্যার অনেক ভালোবাসে তোমায়, তাই না? শ্রুত হেসে বলল, তোমাকে তোমার স্যার আমায় কতটা ভালোবাসে তা তুমি কল্পনা করতে পারবে না। মেহের মুখটা কালো হয়ে গেল। শ্রুত এবার ঝুঁকিয়ে এসে দাঁত দাঁতে দাঁত চেপে বলল, তোমার সাহস কি করে হয় আমার স্বামীর ফোনে এসব মেসেজ দেওয়ার? মাঝরাতে কল করার সাহস কে তোমায় দিল? মেহের গাবড়ে না গিয়ে হাসলো, সোফায় আরাম করে ফিট টেকিয়ে বসে বলল, তুমি কি জানো অন্নয় স্যার আমায় ভালোবাসতো? ওনার আমাকে বিয়ে করার কথা ছিল। উপরে উপরে স্বাভাবিক থাকলেও শ্রুতের ভিতরটা কেমন নিষ্প্রাণ হয়ে যাচ্ছে। বিশ্বাসে অবিশ্বাসের মাঝে আটকে আছে সে। কাকে রেখে কাকে বিশ্বাস করবে? প্রথমত, অনয় ভাই যে কিনা এখনো দোআঁশার মতো তার কাছে, স্পষ্ট করে কিছুই বলেনি। দ্বিতীয়ত, তার ফুফু, যিনি কিনা বলেছেন অনয় ভাই তাকে বিয়ে করার জন্য পাগল হয়ে যাচ্ছিল। কিন্তু এটা কি আসলেই সত্য? ফুফু আবার তাদের সংসার সুন্দর করতে মিথ্যা বলছে না তো? কারণ অনয় ভাইকে দেখে কখনো মনে হয় উনি একদমই তাকে পছন্দ করে না, আবার মাঝে মাঝে মনে হয় মাঝে মাঝে কিছু কর্মকাণ্ড। তুমি বিশ্বাস করতে পারছো না তা আমি জানি। দাঁড়াও, আমার কাছে প্রমাণ আছে। তোমাকে আমি কিছু ছবি আর আমাদের দুজনের চ্যাটিং এর স্ক্রিনশট দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবে আমাদের সম্পর্কের কতটা গভীরতা ছিল। মাঝখানে তুমি এসে সব শেষ করে দিলে। সুতের ভিতরটা কেমন জানি লাগছে। অনয় ভাই কি সত্যি এই মেয়েটাকে ভালোবাসতো? স্বামী প্রাক্তন আছে, এটা কোনো স্ত্রী মেনে নিতে পারবে না, সেও পারছে না। মেহের পৈশাসিক হাসি দিয়ে বলল, আগে তুমি ছবিগুলোই দেখো। স্রোত কাপা হাতে ফোনটা নিল, দেখলো ছবিতে একটা পাহাড়ি এলাকায় অনয় ভাই মেহেরের এক হাত জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে রেখেছে। মেহের বলল, আমরা দুজন একসাথে পাহাড়ে ঘুরতে গিয়েছিলাম, সেখানে এই ছবিটা তোলা। আরো আছে দেখো। আরেক ছবিতে দুজন এতটা ঘনিষ্ঠ অবস্থায় ছিল যে স্রোত আর দেখতে পারলো না। সে চোখ দুটো বন্ধ করে ফেললো। তখনই কানে ভেসে এলো পুরুষালী কণ্ঠস্বর, এডিট করা ছবি, আমার বউকে দেখিয়ে আমার সংসার ভাঙতে এসেছো? আচানক এক আচানক এমন মুহূর্তে অনয়কে দেখে শ্রুত মেহের দুজনেই চমকে ওঠে।
মেহেরের বাসা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে তৎক্ষণাৎ চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট অস্পষ্ট সুরে বলে, স্যার আপনি আপনি অফিসে যাননি?" অনয় সোজা সাপটা জবাব দিল, পথে মনে পড়ল একটা গুরুত্বপূর্ণ ফাইল বাসায় রেখে এসেছি, তাই গাড়ি ব্যাক করে বাসায় আসতে হয়েছে, কিন্তু বাসায় এসে যে এমন মিথ্যাচারের মুখে পড়তে হবে তা তো ভাবিনি। মেহেরের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তখনই ট্রেতে নাস্তা সাজিয়ে নিয়ে এলেন ফারজানা বেগম। ছেলেকে এই মুহূর্তে দেখে বললেন, তুই অফিসে যাসনি অনয়? একটা ফাইল নিতে ভুলে গিয়েছিলাম, তাই আবার আসতে হলো। তিনি ট্রে সোফায় সামনে থাকা কাচের টেবিলে রেখে বললেন, তুই তুই যা করিস না অনয়, সব দেখে শুনে নিবি না তা নিবি না তা সবকিছু শুধু তাড়াহুড়া। অনয় সুদের দিকে হাত বাড়িয়ে বলল, ফোনটা দে। সুদ দোটানার মাঝে পড়ে আছে। কি করবে কি বলবে কিছুই মাথায় আসছে না। সে কখনো ভাবতেও পারেনি সে যে এমন এক পরিস্থিতির শিকার হবে। অনয় দমকে উঠল, তোকে ফোন দিতে বলেছি। অনের ধমকে শ্রুত ভয়ে কেঁপে ওঠে। লোকটাকে এমন রাগতে কখনো দেখেনি সে। তাদের বাসার তাদের বাসর রাতেও এমন রেগেছিলেন না তিনি। স্রোত সাথে সাথে ফোন দিয়ে দিল অনয়ের হাতে। ফোনের স্ক্রিনে তখন অনয় মেহেরের খুবই একটি আপত্তিকর ছবি। ছবিটা দেখে অনয়ের মাথা রক্ত উঠে গেল, কপালে রগ ফুলে উঠেছে। সে এক হাতে মুষ্টিবদ্ধ করে শ্বাস ছাড়লো, অতঃপর মেহেরের দিকে তীক্ষ্ণ দৃষ্টি তাকিয়ে বলল, এসব কি মেহের? বইয়ে মেহেরের চোখ-মুখ শুকনো হয়ে গেছে। সে ক্রমাগত ঢোক গিলছে। অনয় স্যার যে এই মুহূর্তে বাসায় এসে পড়বে সে ভাবতেও পারেনি। সে তো একটু সুযোগই এসেছিল যে স্যারও বাসায় থাকবে না। সেও স্রোতকে খুব সহজেই স্যারের প্রতি বিষিয়ে তুলবে। স্বামী-স্ত্রীর মাঝে মনোমালিন্য সৃষ্টি করবে। কিন্তু হুট করে উনি কেন যে চলে এলেন? আনসার মি মেহের, চিৎকার করে উঠল অনয়। ভাগ্যিস মেহের মেয়ে তাই অনয় চেয়েও তার গায়ে হাত তুলতে পারছে না, নয়তো এমন অবস্থা করতো যে সে জীবনে এসব কাজ করার সাহসও পেত না। মেহের তুতলাতে লাগলো, এটা আমার আর আপনার ছবি, কেন দেখতে পারছেন না আপনি? আমি তোমার সাথে এমন ঘনিষ্ঠ অবস্থায় ছিলাম? সিরিয়াসলি মেহের, আ আপনার মনে নেই হয়তো। আমরা ওই পাহাড়ে ঘুরতে গিয়ে স্টপ! আর একটা কথা বললে আমি তোমার গায়ে হাত তুলতে বাধ্য হব। তারপর অনয় তার ফোন বের করে গ্যালারি ঘেঁটে একটা ছবি বের করলো। ফোনটা সকলের সামনে ধরে বলল, দেখো সবাই, একবার অফিসে একটা ট্যুরে পাহাড়ে গিয়েছিলাম সবাই। একটা গ্রুপ ফটো সেখানে, যেখানে আমরা সবাই সহকর্মী সহ সকল কর্মচারীরা আছে। মেয়েদের সাইডে মেহের ছিল। অথচ সে কিনা সুন্দর করে এই ছবিটা এডিট করে এমন বিশ্রী ছবিতে রূপান্তর করেছে। স্রোত অন্যের হাত থেকে ফোন নিয়ে ভালোমতো দেখতে লাগলো। সত্যিই তো, এখানে অনেকেরই ছবি। আবার মেহের তো অন্যই ভাইয়ের ধারে কাছেও নেই। তার মানে এসব ছবি এডিট করা ছিল? স্রোত একের পর এক ছবিগুলো দেখতে লাগলো। না, কোনোটাতেই মেহের এর অন্যের ভাইয়ের পার্সোনাল ছবি নেই। মেয়েটা তাকে কি বোকাটাই না বানাতে চেয়েছিল? স্রোত অন্যয়কে উদ্দেশ্য করে বলল, কিন্তু আপনি প্রশ্রয় না দিলে সে এমন কাজ করার সাহস পায় কিভাবে? সত্যি করে বলুন তো, আপনি কি এই মেহেরকে ভালোবাসতেন? অনয় ঠান্ডা চোখে শ্রুতির দিকে তাকিয়ে রইল। তার জীবনের বড় ব্যর্থতা হলো এই মেয়েটার বিশ্বাস অর্জন করতে পারেনি এখনো। অবশ্য করবেই বা কিভাবে? তার সাথে কখনো সেভাবে মিশেইনি তো। অন্যয় ফুঁস করে শ্বাস ছেড়ে বলল, শোন তাহলে, মেহের আমার অফিসের কাজ করতো, আকারে ইঙ্গিতে পছন্দ করতো তা আমি টের পেতাম। কিন্তু কখনো তাকে পাত্তা দেইনি। আমার হৃদয় মন কেবল একজনের জন্যই বরাদ্দ। এখন আসি প্রশ্রয় দেওয়ার ব্যাপারে। আমি কোনো দুঃখে ওকে প্রশ্রয় দিতে যাব? ওকে একবার সাহায্য করেছিলাম ব্যাস। ওই ভাইয়ের একটা অপারেশন হয়েছিল যার জন্য লাখ খানেক টাকা লাগতো। সে অফিসে এসে কেঁদে খেটে সাহায্য চাইছিল। ওর স্যালারি দিয়েও কুলাচ্ছিল না। তাই অপারেশনের সম্পূর্ণ টাকাটা আমি দিয়েছিলাম। একজন মানুষ হিসেবে এতটুকু করা আমার দায়িত্ব। কিন্তু এতে করে যে সে আরো বেশি মাথায় চড়ে বসবে তা কে জানতো? পরবর্তীতে ওর ভাইও আমাদের অফিসে জব করার জন্য সিলেক্ট হয়। কিন্তু ওর ভাই মানে হাসিব যে একটা আস্ত চোর ছিল তা আমি তা আমি সহ কেউ বুঝতে পারিনি। আমার অফিস থেকে প্রায় 10 লাখ টাকা চুরি করে সে। অবশ্য পরবর্তীতে ধরাও পড়েছে। আমি নিজ দায়িত্বে ওকে পুলিশের হাতে তুলে দিয়েছিলাম। কি তাই না মেহের? মেহের মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শেষে সত্যিটা এমনভাবে সামনে চলে আসলো। তার সমস্ত পরিকল্পনা কি তাহলে ভেস্তে যাবে? অনয় ফের বলল, আর কি যেন বলছিলে? সেটিং এর স্ক্রিনশট? আচ্ছা, দেখি তো। মেহেরের ফোন অনয়ের হাতেই ছিল।
সে নিজেই খুঁজে খুঁজে স্ক্রিনশট গুলো বের করলো, মেসেজ গুলো পড়তে রাগে তার মানে তার ব্রহ্মতালু অবধি জ্বলে উঠলো। কি সুন্দর করে এডিট করেছে সে, কিন্তু এই নিয়ে আর কোনো কথা বলতে হয়নি। তার আগে চোখ যায় ছবির নিচে, একেবারে কোনায় থাকা একটা নামের উপর, যে অ্যাপ দিয়ে এডিট করা, সেই অ্যাপটার নামের নিচে ছোট্ট করে লেখা। মেয়েটা বোধহয় তাড়াহুড়ো করে চোটে খেয়ালই করেনি। অনয় ফোনের ঠোঁটের কোণে তুলে হেসে বলল, চোর তো দেখি আগেই ধরা পড়ে গেছে। অনয় শ্রুতের কাছ থেকে তার ফোন নিয়ে মেহেরের ফোনটা দিয়ে বলল, দেখ শ্রুত, চ্যাটগুলো এডিট করে তৈরি করা, নিচে অ্যাপের নাম লেখা আছে। শ্রুত দেখলো সত্যিই তো, মেয়েটা অনয় ভাইকে পাওয়ার জন্য এত নিচে নেমেছে। ভাবতেই তার ঘৃণা লাগছে। সে নিজেও তো একজন মেয়ে, একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের সংসার ভাঙতে এতটুকু বিবেকে বাঁধলো না। অন্যের চোখে মুখে এখন রাগ নেই, তবে কাঠিন্য ভাব স্পষ্ট। সে অধিকতর শান্ত কণ্ঠে বলল, তুমি ভালোই খেল খেলেছো মেহের। সংসার ভাঙ্গার খেলায় কেউ জিতে কিনা জানি না, তবে তুমি জিততে পারবে না। আমি তোমায় জিততে দিব না, মাইন্ড ইট। মেহের এতক্ষণে মুখ করলো, অনেক বলেছেন আপনি, এবার চুপ করুন। আপনি সবসময় নায়ক সাজতে চান, বুঝেছেন? আমার ভাইটাকে কেন জেলে দিলেন? চুরি করেছে, আপনি চাইলে বুঝিয়ে সুঝিয়ে মাফ করে দিতে পারতেন, কিন্তু তা না করে কি করলেন? পুলিশের হাতে তুলে দিলেন। এই কষ্টে আমার মা স্ট্রোক করে বিছানায় পড়ে আছে, আমার বাবা টেনশনে শেষ হয়ে যাচ্ছে। এত সবকিছু আপনি কিভাবে বুঝবেন? চুরির মাফ করে দিলেই তো আর চুরি করার অভ্যাস বদলে যায় না মেহের। তোমার মা বাবা তাদের সন্তানকে সুশিক্ষা দিতে পারেনি, না তোমার ভাইকে দিতে পেরেছে, আর না তোমাকে। তুমি নিজেও একটা চরিত্রহীন মেয়ে, যার কারণে অফিস থেকে তোমায় বের করেছি। মেহেরের দু চোখে অশ্রু টলমল করছে। অনয় এবার রাগী স্বরে বলল, তুমি অর্থের লোভে পড়ে আমাকে পেতে চাইতে, ভাবতে আমাকে বিয়ে করতে পারলে এভাবেই তোমার সব, ওভাবেই তো তোমাদের দু ভাই বোনের লোভ ছিল অর্থের প্রতি। কার মনে কি চলে তা আমি খুব ভালো করেই বুঝতে পারি মেহের। ভালোই বলছি, এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও, নয়তো তোমায় ঘাড় ধাক্কা দিয়ে বের করতে দুবার ভাববো না। ফারজানা বেগম এতক্ষণে নীরব দর্শকের মতো ভূমিকা পালন করছিলেন। তিনি এবার মুখ খুললেন, দাঁড়াও মেহের। মেহের মাথা তুলে তাকালো। ফারজানা বেগম মেহেরের কাছে গিয়ে দাঁড়ালো। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে কষে এক চড় বসালেন মেহেরের গালে। মেহের গালে হাত দিয়ে হতভম্ব হয়ে তাকিয়ে আছে। ফারজানা বেগম দাঁতে দাঁত চেপে বললেন, প্রথম চোরটা দিলাম আমার ছেলের পিছে গুড়গুড় করার জন্য। এই বলে ফের আরেকটা চড় দিলেন অপর গালে। বললেন, দ্বিতীয় চড়টা দিলাম আমার ছেলের সংসার ভাঙতে আসার কারণে। স্রোত বিস্ময়ে হতবাক হয়ে তাকিয়ে আছে ফুপুর পানে। ছোট থেকে সে ফুফুকে দেখে আসছে, কখনো এমন রাগ করতে দেখিনি। সে তো ভেবেই নিয়েছিল ফুফু বোধহয় রাগ করতে জানে না, কিন্তু আজকের এই রূপ তার ধারণার সম্পূর্ণ ভুল প্রমাণিত হলো। অন্যই মায়ের এই কর্মকাণ্ডে কোনো প্রতিক্রিয়া দেখালো না, বরং খুশি হলো বেশ। ফারজানা বেগম চেঁচিয়ে বললেন, এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যাও। এত অপমানের পরেও এখানে আর নির্লজ্জের মতো থাকার কোনো মানে হয় না। মেহের দ্রুত পায়ে চলে যাচ্ছিল, যেতে গিয়েও থমকে যায়। অনয়ের দিকে একবার দৃষ্টিপাত করে মনে মনে ভাবে, খেলা এখনো শেষ হয়নি মিস্টার অনয়। তারপর দ্রুত কদমে বাড়ির বাইরে চলে গেল সে। ফারজানা বেগম অনয়ের দিকে চেয়ে বললেন, তুই তুই তো এই মেয়ের কথা কোনোদিন আমাদের বলিসনি। অনয় নির্বিকার ভঙ্গিতে বলল, বললেই কি হতো মা? তাছাড়া আমার লাইফে যার ন্যূনতম স্থান নেই, তার কথা আমি কেন সবাইকে বলতে যাব? সে জাস্ট আমার লাইফের বিরক্তিকর কারণ ছিল, সরিয়ে দিয়েছি। কারণ বেহায়া মেয়ে, মুখে মধু অন্তরে বিষ। বেশ করেছিস মেয়েটাকে অফিস থেকে বের করে দিয়ে। আচ্ছা মা, আমি অফিসে গেলাম, এসবের চক্করে পড়ে অফিসে লেট হয়ে গেল। আচ্ছা যা। ফারজানা বেগম বুঝলেন ছেলে আর ছেলের বউকে একটু একা ছাড়া দরকার, একা তাই তিনি উপরে চলে গেলেন। স্রোতও চলে যাচ্ছিল, তখনই ডেকে উঠল অনয়। স্রোত। স্রোত দাঁড়ালো, তবে ফিরল না তার দিকে। অনয় গিয়ে তার সামনে দাঁড়িয়ে বলল, আমার উপর রাগ করে আছিস? স্রোত স্বাভাবিকভাবেই বলল, রাগ করব কেন? আপনার তো কোনো দোষ নেই। আমাকে কেন আমাকে নিয়ে কোনো সংশয় বা অভিযোগ থাকলে ডিরেক্ট আমায় বলবি। এভাবে মনে চেপে কষ্ট পাস না, আমাকে দূরে সরিয়ে দিস না। আপনি। শ্রুতকে কিছু বলার সুযোগ না দিয়ে অনয় বেরিয়ে গেল, পিছে ফেলে গেল বিস্ময়ের ডুবে থাকা স্রোতকে।
লোকটার কিছু কিছু কথাবার্তায় ধরন দেখে মনে হয় সত্যি বোধহয় তাকে ভালোবাসে। সে চিরচেনা গম্ভীর অনয় ভাইকে দেখে ভালোবাসতে শুরু করলো। ভাবতেই লজ্জায় হেসে দৌড়ে উপরে চলে গেল। সামনে থাকা ল্যাপটপের দিকে তাকে একদিনে তাকিয়ে আছে অনয়। দৃষ্টি ল্যাপটপে তাকলেও মন অন্যদিকে। আপাতত দৃষ্টিতে মনে হবে সেই বুঝি ল্যাপটপ খুব গুরুত্বপূর্ণ কাজ করছে। কিন্তু না, এই মুহূর্তে ল্যাপটপটা তার সামনে থেকে কেউ নিয়ে গেলেও সে টের পাবে না। যেখানে মন ধ্যান অন্যদিকে সেখানে টের পাবেই বা কিভাবে? অফিসে আসার পর থেকে তার মনটা অস্থির হয়ে আছে। কেমন অশান্ত লাগছে নিজেকে। অফিসের কোনো কাজেই মন বসাতে পারছে না। সে কেবল একটা বিষয়ই ভেবে যাচ্ছে। সে এখনো শ্রুতের পরিপূর্ণ বিশ্বাস অর্জন করতে পারেনি। যদি সে সঠিক সময়ে বাড়ি না পৌঁছাতো তাহলে কি হতো? এই মেহেরের কথা শ্রুত নিশ্চয়ই বিশ্বাস করত। বিশ্বাস করে তাকে একদম দূরে ঠেলে দিত। পারলে ডিভোর্স। না, না, তার শ্রুত তাকে কখনো ডিভোর্স দিতে পারে না। শ্রুতকে ছাড়া সে বাঁচবে কিভাবে? সে আপন মনে বিড়বিড় করে বলল, তুই নিজেকে সারা জীবনের জন্য আমার নামে লিখে দিয়েছিস। বেঁচে থাকতে আমার কাছ থেকে তোর মুক্তি নেই। অনয় চেয়ারে হেলান দিয়ে মাথা টেকিয়ে দু চোখ বন্ধ করলো। এত চিন্তার কি আছে? সে তো পরে হলেও প্রমাণ দিতই। তার বিরুদ্ধে কেউ মিথ্যাচার করবে আর সে চুপ করে থাকবে? তার সাথে লাগাতে এসেছে তার অফিসের কর্মচারী। ভাবতেই কেমন অবাক লাগছে না? প্রতিশোধের নেশায় এখন অবধি যায়নি মেয়েটার। সে মনে মনে বলল, অনয় শাহরিয়ার সাথে লাগতে আসার পরিমাণ কতটা ভয়ঙ্কর তা তোমরা হাড়ে হাড়ে টের পাবে। তার ভয় শুধু এক জায়গায়, স্রোত। স্রোত যদি কখনো তাকে ভুল বুঝে, তার থেকে দূরে চলে যায়, ভুলটা তার নিজেরই। সেই তো আগে থেকে স্রোতের সামনে নিজের কঠোর গম্ভীর রূপ দেখাতো। কখনো সামনের মুখোশ সরিয়ে নিয়ে ভেতরকার অনুভূতি বোঝাতে দেয়নি। কিন্তু আর না, এখন সময় এসেছে স্রোতের সামনে নিজের সমস্ত ভালোবাসা উজাড় করার, মেয়েটার বিশ্বাস অর্জন করার। সে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলে সে এখন বাড়ি যাবে। কিছুক্ষণ পর একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে, কিন্তু তার থেকে গুরুত্বপূর্ণ তার স্রোত, তার হৃদয় হরণী। সুদের জন্য মনটা কেমন বেসামাল হয়ে উঠেছে। এই মুহূর্তে সুদের কাছে না গেলে তার ছটফটানো ভাব কমবে না। সে একজনকে ফোন করে জানিয়ে দিল আজকের জন্য মিটিং ক্যান্সেল। অনয় খুব স্পিডে গাড়ি ড্রাইভ করছে। হঠাৎ ফুলের দোকানে চোখ পড়তে সে গাড়ির ব্রেক কষলো। রাস্তার এক সাইডে একটা বড় ফুলের দোকান। ছোটবেলা থেকে শ্রুত গোলাপ ফুল খুব একটা পছন্দ করে। তাই আগে গিয়ে প্রায়ই সুদের জন্য গোলাপ নিয়ে যেত তাদের বাসায়। কিন্তু একটা ঘটনার পর থেকে সে আর নিজে গিয়ে গোলাপ দেয় না, বরং তার মামিকে দিয়ে সুদের কাছে পাঠাতো। কারণ ওই ঘটনা মনে করে যদি সে সুদের সাথে খারাপ ব্যবহার করে ফেলে, মেয়েটা তখন কষ্ট পাবে না? যাই হোক না কেন, শ্রুতের কষ্ট মানে তার কষ্ট। আর সেজন্যই সে শ্রুতের সামনে যেত না। আজ রোদের জন্য গোলাপ নিলে কেমন হয়? নিশ্চয়ই অনেক খুশি হবে। সে গাড়ি থেকে নেমে দোকানের সামনে যেতেই চোখে পড়ে গোলাপের ফুলের বাহার। সে স্রোতের জন্য গোলাপের ফুলের তোড়া নিল। স্রোত কতটা খুশি হবে ভাবতেই তার মনে প্রশান্তির বন্যা বয়ে গেল। স্রোত তখন এক ছুটে ঘরে বসে দরজা লাগিয়ে দেয়। দরজার সামনে দরজার সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে কিছুক্ষণ। তার কাছে বাজছে অনয়ের বলা সেই কথাটা, আমার হৃদয়, মন কেবল একজনের জন্যই বরাদ্দ। সে একজনটা সে নিশ্চয়ই। না হলে আর কে হবে? অন্যই ভাই তো বলেছিল ওনার কোনো মেয়ে বন্ধুও নেই। বিষয়টা ভাবতেই লজ্জায় দুহাতে নিজের মুখ ঢাকলো সে। অনয় ভাই তাকে ভালোবাসে। ভাবনাটা মনে ভাবনাটা মনে এত প্রশান্তি দিচ্ছে কেন? কেন মনে রং বেরঙের প্রজাপতি উড়ছে? তখনই তার ভিতরে সত্তা যেন বলে উঠল, মানুষটা তো তোর স্বামী, তাই সে এখন আর শুধু তোর ফুফাতো ভাই নয়, স্বামীও বটে। হঠাৎ তার মনে পড়ল বাসর রাতের কথা। অনয় ভাই তাকে কিভাবে ঘর থেকে বের করে দিতে চাচ্ছিল। সে চট করে সোজা হয়ে দাঁড়ালো। আচ্ছা, যদি উনি ভালোই বেশি তাকে, তাহলে অমন ব্যবহার করার মানে কি? আবার ফোনটাও ভেঙে ফেলেছিল। যদিও নতুন ফোন এনে দিয়েছে। ফোনটা তো অর্কের সাথে কথা বলার জন্য ভেঙেছে। মানে অনয় ভাই তাকে নিয়ে জেলাস ফিল করে। কিন্তু বাসর রাতে তাকে বের করে দেওয়ার ঘটনাটা সে কেন যেন বলতেই পারছে না। কেন করলো এমন? কেন? স্রোত সারা ঘর জুড়ে পায়চারি করছে আর ভাবছে বিষয়টা, কিন্তু কোনো উত্তর খুঁজে পাচ্ছে না। সে এবার এক জায়গায় থেমে বিড়বিড় করে বলল, আমিও কম নয় অনয় ভাই।
আপনি নিজে মুখে যতদিন পর্যন্ত ভালোবাসি না বলবেন এবং এই ঘর থেকে বের করে দেওয়ার কারণ না বলবেন, ততদিন পর্যন্ত আমিও আপনার কাছে ধরা দিব না। আচমকা দরজার ধাক্কানোর আওয়াজ এলো। স্রোত ভাবল ফুফু এসেছে বোধহয়। সে গিয়ে দরজা খুলতেই চোখের সামনে কেউ গোলাপ ফুলের তোড়া তুলে ধরলো। গাদা 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 লাল গোলাপ দেখে স্রোত বিস্মিত হয়ে যায়। চোখ দুটো কেমন চিক 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 করে উঠলো। গোলাপ ফুল সামনে ধরে রাখায় আগত ব্যক্তির মুখ দেখা যাচ্ছে না, কিন্তু পরনের পোশাক দেখে স্রোত ঠিকই চেনে ফেলে। সে আকাশ সম বিস্ময় নিয়ে ডাকে, অন্নই ভাই। অনয় মুখের সামনে থেকে ফুল সরালো। তারপর কিছু না বলে স্রোতের পাশ কাটিয়ে ঘরের ভিতরে চলে গেল। স্রোত যেন একটা বড় ধাক্কা খেলো। অনয় ভাই তার জন্য ফুল এনেছে। আর কত চমকাবে সে। অনয় ভাইয়ের এসব চমকের ফলে সে মরে না যায়। স্রোত অনয়ের পিছু পিছু গিয়ে বলল, আজ আপনি অফিস থেকে এত তাড়াতাড়ি চলে এলেন যে? এমনি মন চেয়েছে তাই। আপনার তো অফিস গুরুত্বপূর্ণ মিটিং ছিল, মিটিং ক্যান্সেল করে দিয়েছি। আপনি যা করেন, আপনাকে বোঝা বড় দায়। তোকে এত চাপ নিয়ে আমাকে এত বুঝতে হবে না স্রোত। জাস্ট অনুভব কর। স্রোত গোলাপ ফুল দেখিয়ে লাজুক ভঙ্গিতে বলল, ফুলগুলো কি আমার জন্য? অনয় ততমতে মুখে বলল, কে বলেছে তোর জন্য? তোর জন্য ফুল আনার মতো আজাইরা সময় আমার নেই। স্রোতের মুখের হাসি মিলিয়ে গেল। বীরস মুখে বলল, তাহলে কার জন্য এনেছেন? এনেছি বিশেষ একজনের জন্য। সে আমার জন্য খুবই স্পেশাল। অনয় ভাইয়ের জীবনে সে বাদেও স্পেশাল কেউ আছে। ভেবে ভেবেই প্রচন্ড দুঃখ পেল মেয়েটা। একরাশ বেদনা হতাশা নিয়ে স্রোত বলল, ও আমারই ভুল হয়েছে, আমি বেশি আশা করে ফেলেছিলাম। বলে উল্টো উল্টো ঘুরে হাঁটা ধরল সে। তখনই পিছন থেকে স্রোতের হাত ধরে এক হেঁচকা টানে নিজের কাছে নিয়ে এলো অনয়। স্রোতের কোমরে এক হাত রেখে নিজের বুকের সাথে মিশিয়ে ফেলল সে। স্রোতের হাতের স্পর্শে অনয়ের হাতের স্পর্শে স্রোতের শরীর জুড়ে এক অদ্ভুত শিহরণ বয়ে যায়। লজ্জায় মাথাটা নুইয়ে ফেলে সে। পরপরই অভিমানী মন নিয়ে মাথায় তুলে নিজেকে অনয়ের কাছে থেকে ছাড়ানোর চেষ্টা শুরু করলো। আমাকে ছাড়ুন অনয় ভাই, একদম স্পর্শ করবেন না আমায়। আমি না করলে কে করবে? কার এত সাহস আমার বউকে স্পর্শ করবে? আমি আপনার ওই বিশেষ জনের কাছে যান। আপনি আপনার ওই বিশেষ জনের কাছে যান। এখানে এসেছেন কেন? বিশেষ জনের কাছেই তো এসেছি। স্রোত আশ্চর্য হয়ে তাকালো অনয়ের মুখপানে। অনয় হেসে স্রোতের নাকে নাক ঘষে বলল, আমার লাইফে তোর চেয়ে স্পেশাল আর কে থাকতে পারে? আনন্দে খুশিতে প্রশান্তিতে স্রোতের দু চোখ অশ্রু সজল হলো। ভালোবাসার তুড়ে বাসতে লাগলো সে। ভিতরটাতে কেমন সুখ সুখ অনুভূত হতে লাগলো। হঠাৎ সে খেয়াল করলো অন্যের উদ্দেশ্য ভালো নয়। কেমন নেশালো চোখে চেয়ে আছে তার ঠোঁটের দিকে। অনয় ধীরে ধীরে তার ঠোঁটের দিকে এগোচ্ছিল। ঠোঁট দুটো ছুঁই ছুঁই অবস্থা। এমন সময় স্রোত কিছু কিছু মনে পড়তে সে শরীর সবটুকু প্রবল শক্তি দিয়ে অন্যকে ধাক্কা দেয়। এতটুকু ধাক্কায় অনয় কিছুই হয়নি, তবুও সে সরে দাঁড়ায়। ভ্রু কুঁচকে বলল, কি হয়েছে? সুদ কয়েক কদম পিছিয়ে গিয়ে অনয়ের দিকে এক আঙ্গুল তুলে বলল, সেদিনের মতো ভুল আর করবেন না অনয় ভাই। যেদিন থেকে আমায় প্রকৃত অর্থে ভালোবাসতে শিখবেন, আমার যথাযথ স্ত্রীর মর্যাদা দিতে শিখবেন, সেদিন আপনি আমায় স্পর্শ করবেন। এর আগে নয়। চলবে। হৃদয় জানে মনের কথা। গল্পের প্রথম অংশ লেখনীতে মারিয়া আক্তার মাতিন। গল্প পড়ায় ভুলভ্রান্তি হতে পারে, দয়া করে মাফ করবেন। একটানা ১ ঘন্টা ৪০ মিনিট গল্প পড়লে সবারই ভুল হতে পারে। সো গল্পটি কেমন হয়েছে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চ্যানেল সাবস্ক্রাইব না করলে কিন্তু আমরা এরকম সুন্দর গল্প দিব না। দেখা হবে এই গল্পের পরবর্তী এবং শেষ পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।